ইটস রেকর্ডিং। আসসালামু আলাইকুম ভাই। আজকে আমরা বই এই 7 হ্যাবিটস অফ হাইলি এফেক্টিভ পিপল এই বইটা নিয়ে কথা বলবো। তো ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ, আজকে তাহলে মানে কিভাবে শুরু করব আমরা? বইটা আহ, ছবি দেখাই, আমার কাছে আছে। এই যে বইটা। আচ্ছা, দি 7 সেভেন। হ্যাবিটস অফ হাইলি এফেক্টিভ পিপল বাই স্টিফেন কোভি আরকি। হুম। আচ্ছা। তাহলে তো আমরা একটা স্ক্রিন শেয়ার দেই। ওকে। স্ক্রিন শেয়ারের জন্য এই বইটা নিয়ে কিছু বলার থাকলে মানে ইন্ট্রোডাক্টরি কিছু বলার থাকলে বলতে পারেন। আমি স্লাইডটা অন করি। আচ্ছা, এটা বইটা নিয়ে যদি আমি ব্যক্তিগত বলি, যে বইটা হচ্ছে আমি যখন ইংলিশ বই পড়া শুরু করি ওই হ্যাঁ, সময়কার দিকের, মানে একদম প্রথম দিকের পড়া একটা বই। তো আচ্ছা। ফার্স্ট ইমপ্রেশনটাই হচ্ছে যে বইটা পড়ে খুব ভালো লাগছিল, এবং প্রবাবলি যারা বই পড়ে, যাদের রেকমেন্ডেশনে আমরা বই পড়া শুরু করি, বিশেষ করে সেলফ হেল্প যেই বইগুলো আছে, এর ভিতরে মনে হয় হ্যাঁ, ১ম ১০ টার কাতারে এই নামটা বলে, বা আমাকে কেউ জিজ্ঞেস করলে হয়তো আমি বলব যে এই বইটা সবার আগে যেন কেউ পড়ে। ইভেন আচ্ছা। সো, এবং আ বইটা আমি যতদূর জানি এটা হচ্ছে একটা গবেষণামূলক বই। মানে দুনিয়াতে যারা সাকসেসফুল মানুষ আছে, এবং বিভিন্ন লাইনের সাকসেসফুল মানুষ, সাপোজ ধর্মীয় দিক থেকে হোক, পলিটিক্যাল দিক থেকে হোক, স্পোর্টস। একাডেমিক দিক থেকে হোক, স্পোর্টস এর দিক থেকে হোক। তো প্রত্যেকটা মানুষেরই হচ্ছে তাদের লাইফের যেই হ্যাবিটস গুলো আছে, ডে টু ডে লাইফের, ওই হ্যাবিট গুলার ভিতরে এইটা এই হ্যাবিট গুলা হচ্ছে একদম যারা এক্সট্রিম লেভেলের সাকসেস তাদের ভিতরে কমন পাওয়া গেছে। যে এই যে আচ্ছা। ৭ টা হ্যাবিট আছে, সো ওইগুলার উপরে বেস করে বইটা লেখা। সো আমি এটার ইন্ট্রোডাকশন পড়ার সময় দেখলাম যেটা ওই ওই লেখক যিনি সে ২০০ বছরের লাস্ট 200 ইয়ার্স এর গবেষণা মানে সে ওটা স্টাডি থিংকিং। করার পরে এই বইটা লিখেছে। সাকসেস আরকি স্টোরি। কেন হুম, মানুষ একটা জিনিসে সাকসেসফুল হয়, কেন হয় না এই বিষয়গুলি ২০০ বছরের স্টাডি অ্যানালাইসিস করার পর সে এই বইটা লিখেছে। ওকে। আর এখন তাহলে আমরা বইটা যে মানে বইটা কি স্ক্রিনে আসছে? দেখা যায় এখন নাকি? মনে হয় তো না। একটু আগে আসছিল, বাট এখন তো নাই। আচ্ছা, এখন নাই। আচ্ছা, স্ক্রিন শেয়ার দেওয়া আছে। মানে এটা চেঞ্জ করা লাগে। হ্যাঁ। এখন ঠিক আছে। তাহলে আ এটার আমরা পরের স্লাইডে যেতে পারি। মানে হ্যাঁ, পরের স্লাইডে যাই। এটার আচ্ছা, পরের স্লাইডটা কি দেখা যায়? হ্যাঁ, এখন দেখা যাচ্ছে। আচ্ছা। এই বইয়ের মানে মূল থিম বা ওভারঅল যদি সামারি করি, এই ৭ টা হ্যাবিট নিয়ে আমাদের কথা হবে। যেমন হুম, ১ম হ্যাবিটটা হচ্ছে বিং প্রোঅ্যাক্টিভ। আর ২ নাম্বার হচ্ছে বিগিন উইথ দ্য এন্ড ইন মাইন্ড। ৩ নাম্বারে পুট ফার্স্ট থিং ফার্স্ট। এই ৩ টাকে প্রাইভেট ভিক্টরি নামে ক্যাটেগরি করেছেন লেখক। আর এটাকে হুম। ডিপেন্ডেন্স এর স্তর থেকে মানে উত্তরণের এই ৩ টা হ্যাবিট মানে দেওয়া হয়েছে। ওইটা যদি কোনো মানুষ যদি এই ৩ টা জিনিস অর্জন করতে পারে সে ডিপেন্ডেন্স স্টেজ থেকে ইন্ডিপেন্ডেন্স স্তরে যায়। তারপরে সে যখন থিংক উইন উইন এই হ্যাবিটটা গেইন করে, তারপরে সিক ফার্স্ট টু আন্ডারস্ট্যান্ড দেন টু বি আন্ডারস্টুড দেন সিনার্জাইজ এই ৩ টা হ্যাবিট মেক শিওর করে নিজেদের স্কিল সেটের ভিতরে আনতে পারে, তখন সে ইন্টারডিপেন্ডেন্স থেকে ইন্ডিপেন্ডেন্স থেকে ইন্টারডিপেন্ডেন্স স্তরে চলে চলে যায়। দেন আরেকটা হ্যাবিটের কথা বলা হয়েছে, শার্পেন দ্য স। এটা হুম। পুরা হ্যাবিটটাকে আবার রিনিউ করে। মানে পুরা ৭ টা হ্যাবিটের জন্য এটা মানে বাকি ৬ টা হ্যাবিটের জন্য খুব নেসেসারি জিনিস। এখানে যেটা আরকি আমি একটু এড করি। সো, হ্যাঁ, আ এবং ২ টা ক্যাটেগরিতে ভাগ করছে লেখক। তো প্রাইভেট এবং হচ্ছে পাবলিক। সো কিছু, হ্যাঁ, কিছু যেই হ্যাবিট গুলার দ্বারা আমরা আমাদের নিজেদেরকে পরিবর্তন করতে পারি, সেটা মানে একদম ১ম দিকে আনছে। কারণ হ্যাবিট গুলোর হ্যাঁ, মাধ্যমে সর্বপ্রথম যে ফোকাসটা হচ্ছে আগে নিজেকে চেঞ্জ করা। আ আমার কাছে মনে হয় দুনিয়ার সবচেয়ে কঠিন কাজ ওইটা। আ হ্যাঁ।
দিস ইজ দ্য টাফেস্ট ওয়ান। সো আর এই আমরা তো মানে যখন আমরা নিজেকে জয় করতে পারি এই প্রাইভেট হ্যাবিটস গুলা বিল্ড করার মাধ্যমে, তখন আমরা নিজের কাছে স্বাধীনতা পাই। কারণ আমাদের নিজেদের কিছু বাজে অভ্যাস থাকে, ওন বিল্ড, যেভাবেই আমরা অ্যাডপ্ট করি, হয়তো বা এটা জিনগত হোক বা বেড়ে ওঠার সাথে সাথে মানুষের ভিতরে যেই ডিপেন্ডেন্সটা তৈরি হয়, সেখান থেকে আসলে স্বাধীনতা বলতে পারি আমরা। যেমন আমাদের শাসকরা আমাদের উপরে নির্যাতন যদি করে বা শাসন করে, সেখান থেকে যেই স্বাধীনতাটা আমরা পাই, তো এখন নিজের বদ অভ্যাস থেকে যদি আমরা স্বাধীনতা পেতে চাই, সেই জন্য এই তিনটা হ্যাবিটস এর একটা সমন্বয় দরকার। আর রাইট, এটা কিন্তু মানে নিজেদের যেই মানে ল্যাকিংসটা আছে, যে আমরা কোনো কাজে কেন অগ্রগামী হইতে পারি না, কেন আগে যেতে পারি না, সেটার জন্য আমাদের মানে প্রাইভেট ভিক্টরিটা আগে দরকার। এই হ্যাবিটগুলি আমাদের আগে গেইন করতে হবে। হ্যাঁ, এবং পাবলিক ভিক্টরিটা কেন দরকার সেখানে যদি বলি, ইন্ডিপেন্ডেন্স থেকে ইন্টারডিপেন্ডেন্স কেন দরকার, এটাও একটা ইন্টারেস্টিং ব্যাপার না? যে স্বাধীনতার মাধ্যমে আমি যা ইচ্ছা তাই করতে পারতেছি, বাট আমি অ্যাজ এ হিউম্যান বিং, উই লিভ ইন এ সোসাইটি। সো আমাদের নিজে যদি আমি সাপোজ নিজের হ্যাবিটটা পুরোপুরি ডেভেলপ করে ফেললাম, বাট ইন্টারডিপেন্ডেন্সের জায়গাটা, যেখানে আমাকে প্রতিনিয়ত আমার ফ্যামিলির সাথে কাজ করতে হচ্ছে বা একটা নেটওয়ার্কের মধ্যে থাকতে হচ্ছে। আমি যদি পড়াশোনা করি তখন আমার এই ক্লাসমেটসরা থাকে, যদি কাজ করি সেখানে কলিগসরা থাকে, মানে প্রত্যেকটা জায়গায় যে নেটওয়ার্ক, ওই নেটওয়ার্কে আমি শুধু নিজের উপরে যদি নির্ভরশীল কি বলে স্বাধীনতা পেয়ে যাই, মানে আমি নিজে স্বনির্ভরশীল হই, দ্যাট ইটসেলফ, অথবা দ্যাট ডাজন্ট মেক সেন্স অ্যাজ এ হোল। ওইখানে ওই ইন্টারডিপেন্ডেন্সের জায়গায়ও আমাদের কিছু হ্যাবিট বিল্ড আপ করা উচিত, যাতে করে আমাদের ওই সোশ্যাল লাইফে বা নিজের যে পরিধি, তার বাইরে যে জীবনটা, সেখানেও আমরা সাকসেসফুল হতে পারি। দ্যাটস হোয়াট আই থিংক। আচ্ছা, তাহলে আমরা আমাদের বইয়ের আলোচনাটা মূলত 4টা ভাগে ভাগ করতে চাই। মানে 4টা পডকাস্টের মাধ্যমে আমরা আমাদের বইটা 7টা হ্যাবিটই শেষ করব। আজকে আমাদের টপিকটা হচ্ছে ইন্ট্রোডাকশন এবং প্রথম হ্যাবিট, এই দুইটা। পরে বাকি 6টা হ্যাবিট আমরা 3টা ভিডিওতে ইনশাআল্লাহ শেষ করব। এখন ইন্ট্রোডাকশন আমরা কিছুটা শুরু করে দিছি আর কি। ইন্ট্রোডাকশন আমরা শুরু করে দিয়েছি। হ্যাঁ, তাহলে ওই ক্ষেত্রে ইন্ট্রোডাকশন থেকে কোনো কোটেশন বা কোনো ইন্টারেস্টিং কোনো ফ্যাক্ট যদি আপনার মানে এই মুহূর্তে মনে পড়ে বা নোট করা থাকে, তাহলে শেয়ার করতে পারেন। আর না, আমি ইন্ট্রোডাকশনে ওইরকম কোড এই মুহূর্তে নাই। আমি হয়তো ওই যে প্রথম যে হ্যাবিটটাতে আমরা যাব, ওইখান থেকে আমি শুরু করব। তবে একটা ছবির ইয়া থাকতে পারে, ছবিটা আমরা দেখাইতে পারি যে দুইটা ছবি দুই ভাবে মিন করতে পারে, ওখানে একটা মেসেজ আছে মনে হয়। আচ্ছা, ছবিটা আসলে আমি প্রেজেন্টেশনে আনি নাই, তারপরেও আমি এখান থেকে আমার বই থেকে দেখাই। আচ্ছা, যদি কাউকে এই ছবিটা দেখানো হয়, আপনার মানে যেই দেখছেন এখন এই ছবিটা, মানে মনে হয় দেখা যাচ্ছে এটা কিসের ছবি, একজন মানে কার ছবি লাগছে, একজন বৃদ্ধ মানুষ না একজন ইয়াং মানুষের ছবি দেখা যাচ্ছে? আমার ইয়ং মানুষের লাগতেছে। আচ্ছা, ইয়াং মানুষের লাগছে, আর অন্য কারোর কাছে বৃদ্ধ মানুষ বা লাগতে পারে, কিন্তু এটা দেখার উপর ডিপেন্ড করে, ঠিক না? এখন কাউকে যদি এই ছবিটা দেখানো হয়, মানে ওই ছবি দেখানোর আগে যদি এই ছবিটা দেখানো হয়, তাহলে মানে কি আমরা যেটা জানি যে এটা একটা ইয়াং মানুষের ছবি, এটা দেখাই যাচ্ছে, বোঝাই যাচ্ছে। এটা দেখানোর পরে যদি দেখানো হয়, তখন কিন্তু একজন মানে সেই ইয়াং মানুষ এটা সাথে সাথে আর কি বুঝতে পারবে যে এটা ইয়াং মানুষ। আর যদি না দেখানো হয়, অনেকে কিন্তু এই যে এই পাশটা দেখে একজন বৃদ্ধ মানুষের মুখ মনে করে। হ্যাঁ, আমার দেখাতে একটু সমস্যা হতে পারে। না, এখানে আসলে ওইটা কাজ করে না। এটা বইটা পড়তে গেলে এটা বোঝা যায়। ফার্স্ট টাইম যে এক্সপেরিয়েন্সটা হয় তখন, কারণ আমাদের মাইন্ড এখন কি বলে বায়াসড হয়ে গেছে অলরেডি।
হ্যাঁ, সো মানে সেটাই। তুমি যখন দেখাচ্ছ, আমি এটা বাস্তবে পড়িও নাই এর আগে। আমি আমার ১ম দিকের ঘটনাটা রিকল করি। সো হ্যাঁ, ও কিন্তু আ মানে ডিফারেনশিয়েট করতে পারে নাই। যখন বলছে যে আচ্ছা। হ্যাঁ, এটা হচ্ছে এই আ কি বলে? ইয়ং মানুষ তখন এটা আবার আমি যখন দেখছি ব্যাক করে তখন দেখছি ও আচ্ছা হ্যাঁ, এটাকে ইয়ং মানুষ হ্যাঁ। দেখা যায়। সো আচ্ছা এখানে মেসেজটা কি ছিল আমার মনে আসতেছে না এক্সাক্টলি। মেসেজটা আমি যতটুক এটার ধারণা মানে আমার পড়া হয়েছে কিছুদিন আগে, এটার বলা হয়েছিল যে মানে আমরা যেই জিনিসটা নিয়ে আগে পারসিভ করি জিনিসটা, মানে একটা ছবি যদি আমরা আগে দেখে থাকি সেটা যদি একজন ইয়াং মানুষের হয় তাহলে আমরা প্যাটার্নে সবার প্রথম ইয়াং মানুষটাই মানে একটা সার্চ করার চিন্তা করব, কানেক্ট করার চিন্তা করব যদি আমরা এরকম একটা ছবি দেখি। আর যদি আগে ওল্ড মানুষের ছবি দেখানো হয় তাহলে আমরা ওল্ডটাই আগে চিন্তা করব। মানে আমাদের প্রাইমিংটা এখানে বোঝানো হুম। হয়েছে যে আমাদের মানে আমরা আগে যেটা দিয়ে অভ্যস্ত, যে জিনিসটা যে জিনিসের মাধ্যমে আমরা মানে মানে প্রাইমড এখানে হই একটা সেই দেওয়া জিনিসটাই যায় কাজে লাগাবো। আমাদের ব্রেইন যেভাবে প্রি কন্ডিশনড হয় ওই অনুযায়ী হ্যাঁ, আমাদের আউটলুকটা চেঞ্জ হয়। হ্যাঁ, আউটলুকটা ওইভাবে হয়। পার্সপেক্টিভ বা পারসেপশন এরকম। ওকে, এটাই। ওকে ঠিক আছে। আর হুম, আর অন্য কোনো টপিক থাকতে পারে সেটা কোটেশন আ না, আমরা মার্ক ওই করা, তাহলে হাইলাইট করা। ১ম হ্যাবিটে চলে যাই। মনে হয় ইন্ট্রোডাকশন এ যেই মূল ফোকাসটা হইছে যে ৭ টা হ্যাবিট নিয়ে কথা বলা হবে। আ ওইটা তো আমরা আচ্ছা। আলোচনা আনলাম। তাইলে আমরা ওই আচ্ছা, এটার ভিতরে আমি আরেকটা জিনিস একটু এড করি। আমার স্লাইডে ছিল, একটু দেখাই যদি। এটার পরেই মানে হ্যাবিট তৈরি করার জন্য আমাদের ৩ টা জিনিস লাগবে। রাইটার এটা বারবার বলতেছে যে নলেজ, স্কিল অ্যান্ড ডিজায়ার্স। ন নলেজ বলতে রাইটার বোঝাতে চায় যে আমরা কি করব আর কেন করব? কি করতে হবে, কেন করতে হবে? এটার নলেজটা আমাদের থাকতে হবে। আর ডিজায়ার বলতে বোঝায় আমরা এটা করতে চাই কি চাই না। হুম, তারপরে স্কিল বলতে বোঝায় এই জিনিসটা কিভাবে করে। এই ৩ টা যখন আমাদের একত্রে হয়, তখন আমাদের এই যে হ্যাবিটের যেই অংশটা ইন্টারসেক্ট করছে এই জায়গায়, এই জিনিসটা তৈরি হয়। নলেজ, স্কিল স্ক্রিনে আর কি হচ্ছে আসছিল? ডিজাইন। না আসে নাই। স্ক্রিনে মনে হয় আসে নাই। আচ্ছা, আমরা তাহলে একটু দেখাই। আগে বলে নিলে ভালো হইতো। আচ্ছা, এই যে নলেজ, প্রথমত নলেজ আমাদের কি করতে হবে, কেন করতে হবে। আর ডিজায়ার আমরা কি চাই বা মানে হ্যাঁ, কি চাই এটাই অর্থে ডিজায়ার বোঝায়। যে আমরা কি চাই কি চাই না ওই কাজটা করতে। আগে নলেজ হইতে হবে একটা জিনিসের। যেমন হ্যাঁ, করতে হবে এই চাওয়াটা আছে কিন্তু। হ্যাঁ, যেমন এই যে আমি যদি একটা উদাহরণ দেই, অনেকে বই পড়ার উপকারিতা বা বই কেন পড়তে হবে সেটা নিয়ে মানে এখনো সিওর না। মানে তার হ্যাবিটে বই পড়া নাই। সে তাইলে এখন ১ম এ যদি এটারে বই পড়ার অভ্যাস করে বই পড়ার অভ্যাস করতে চায়, তাহলে তার ১ম এই বই পড়া কেন দরকার? মানে কি পড়তে হবে এবং কেন পড়তে হবে? এই জিনিসটা নিয়ে তার একটু জানাশোনা রাখতে হবে। তারপরে বই পড়ার দিকে তার আগ্রহটা একটু বাড়াইতে হবে। ডিজায়ার, যে সে বই পড়তে চায় কিন্তু পারে না। এই হ্যাবিটটা সে ব্রেক করে বই পড়ার দিকে যেতে চায়। আরেকটা, এরপরে সে ডিজায়ার তো করলো। করার পরে সে স্কিল এর দিকে মনোযোগ দিবে। যেমন আমি আজকে আমি তো ১০ মিনিট আ বই পড়ি, মানে কি বলে? মানে সে একজন এরকম আছে যে ১০ মিনিটও বই পড়ে না। তাহলে সে স্কিল এ পরিণত করুক যে একদিনে ১০ মিনিট সে বই পড়বে। মানে পার ডে ১০ মিনিটস। তাহলে সে যখন আস্তে, আস্তে এটা অভ্যাসে পরিণত করবে স্কিলে, তখন সেটা রিপিট হইতে, হইতে তার একটা হ্যাবিট এ পরিণত হয়ে যাবে। ১০ মিনিট থেকে ০.৫ ঘন্টা, ০.৫ ঘন্টা থেকে ১ ঘন্টা এভাবে সে বাড়াতে পারবে। হুম। মানে আমি আরেকটু যদি এখানে ইন্টারপ্রেট করি, হ্যাঁ, সাপোজ আ ডিজায়ারটাকে যদি ১ম এ আমরা কোন কিছু করতে চাই, সাপোজ ভালো কিছু করতে চাই। যে আম অ মানে পড়ার কথা যেহেতু আসলো, আমি বললাম যে হ্যাঁ, পড়া তো ডেফিনিটলি একটা ভালো অভ্যাস। কারণ যদি এটা ডেফিনিটলি সায়েন্টিফিক্যালি প্রুভেন অনেক বড়, বড় যারা মানুষ আছে তারাও সেটা বলে এবং এট দ্যা সেম টাইম এখানে আমি একটা ইম্পোর্টেন্ট মেসেজ বলতে চাই। আল্লাহ তাআলা যারা মুসলিম ব্যাকগ্রাউন্ডের আছে, আল্লাহ তাআলা ১ম শব্দটাই বলছে যে পড়ো তোমরা। সো হ্যাঁ। ইটস ডেফিনিটলি আ ভেরি গুড থিং। সো আচ্ছা, আ হ্যাঁ, এখন অবশ্যই। আচ্ছা এই যে পড়ার এই অভ্যাসটা যদি গড়তে চাই, প্রথমত আমাকে ডিজায়ার টা পালন করতে হবে যে না আমি পড়তে চাচ্ছি। হ্যাঁ, ১ এবং ওইটার সাথে স্কিলটাও খুব ইম্পোর্টেন্ট। কারণ কিভাবে পড়বো? অনেক সময় হয় কি ১ম দিকে পড়তে গেলে উম যে উম কি বলে? এই কষ্ট লাগে অনেক। দেখা হ্যাঁ, গেছে পড়ার অভ্যাস থাকে না। নানান কারণে হতে পারে। বাংলা বই হোক বা ইংলিশ বই হোক
তাড়াতাড়ি পড়তে অনেক টাইম নষ্ট হয় মনে হয়, কিন্তু যখন আমরা পড়তে পড়তে সেটা অনেক ওয়ে আছে, there are thousands and ways of developing, making it very fast. সো ওই স্কিল গুলোও আমরা যদি আস্তে আস্তে ডেভেলপ করতে থাকি তখন কিন্তু পড়াটাও সহজ লাগে, স্মুথ হয়ে যায়। তো এই জন্য স্কিলটাও ইম্পর্টেন্ট। ডিজায়ারটা যেমন আমার থাকলো, স্কিলটা দুইটা যখন অ্যাড হয় তখন আমি ওই জিনিসটা আমি হ্যাবিটে নিয়ে আসছে কোনটা যেটা আমার করতে কিন্তু সহজ লাগে, সেটা কিন্তু আমার হ্যাবিট হয়ে যায়। তো আমি যদি স্কিল ডেভেলপ না করি তখন এটা টাফ হয়ে যাবে। তো ডিজায়ার থেকে শুরু হইতে পারে, তোর এই স্কিলটা, এরপরে স্কিল আমাকে আরেকটু সহায়তা করতেছে হ্যাবিটটা বিল্ড করার জন্য। লাস্টে নলেজটা এখানে আমি অ্যাড করতে পারতেছি না, মানে আমি জাস্ট চেষ্টা করতেছি এক্সপ্লেন করার জন্য। নলেজ কি এটা কিভাবে করতে হবে না এরকম কিছু? হ্যাঁ, মানে কি করতে হবে, কেন করতে হবে, মানে এটা যদি আমরা প্রথমত না জানি তাহলে আমাদের ডিজায়ার তৈরি হবে না। আমি মনে করি যে আমাদের হুম, নলেজটাই সবার প্রথমে দরকার, যে আমরা কেন এই, দাঁড়ান আমি একটু স্লাইডটা আবার দেখাই, যে কই গেল, নলেজটা এই কারণেই প্রথমত দরকার কারণ আমরা কি করব সেটা যদি না জানি তাহলে আমাদের ডিজায়ারটা আসবে না। কি করব, কেন করব, সেটার মেক সেন্স। উত্তরটাই আগে দিতে হবে। হ্যাঁ, তারপরে আমাদের ডিজায়ারটা আমি তৈরি যদি হবে, হ্যাঁ, তারপরে আস্তে আস্তে ডিজায়ার থেকে আমরা ডিজায়ারের কন্টিনিউইটি ফলো করার মাধ্যমে আমরা স্কিলে এটা পরিণত করব। ওই স্কিল না আর হইলে আবার হ্যাবিট হচ্ছে না, হ্যাঁ, স্কিল না হলে হ্যাবিট হয় না। কারণ ওটা এটাই। কষ্টদায়ক লাগবে। ওকে, হ্যাঁ, আবার না অনেকে, হ্যাঁ, অনেকে আবার এটা ভাবতে পারে যদি আমরা স্কিলড হওয়ার আগে, মানে হ্যাবিটটা তৈরি করার জন্য স্কিলড হইতে হয়, তাহলে আহ, মানে স্কিলড তো মানুষ হ্যাবিট ছাড়া আবার হয় না, সেই প্রশ্ন তো আসতে পারে। হুম, মানে দুইটা জিনিস একসাথে কাজ করে আমি মনে করি, যে স্কিলটা হ্যাবিটটারে এনফোর্স করে, আবার হ্যাবিটটাও স্কিলটাকে এনফোর্স করে। মানে যখন নলেজ আর ডিজায়ারটা একত্রে থাকে তখন স্কিলটাকে এই দুইটা জিনিস পুশ করতে থাকে এবং হ্যাবিটটাও সাইমালটেনিয়াসলি পুশ হইতে থাকে। হ্যাঁ, ভেরি গুড। এটা আর না, কি। এখন ঠিক আছে। তারপরে একটা আমার মানে স্লাইড ছিল, এটা কোথায়, এক মিনিট, এই যে এর পরেরটা হলো আমাদের, এটা মনে হয় হ্যাবিটের ইসে থেকেই আর কি, হ্যাঁ, ওই প্রথম হ্যাবিটের বই আলোচনা থেকেই। চলে হ্যাঁ, আসে। প্রথম হ্যাবিটের আলোচনাই, যে বি প্রোঅ্যাক্টিভ, এই জিনিসটা থেকেই। সার্কেল অফ কনসার্ন, সার্কেল অফ ইনফ্লুয়েন্স, এই জিনিসটা নিয়ে একটু যদি আলোচনা করেন। আচ্ছা, এই সার্কেলটার আগে আমি শুরু করতে চাই যে এই হ্যাঁ, প্রোঅ্যাক্টিভটা একটা কোড দিয়ে আচ্ছা শুরু হয়েছে। ওই কোডটা আমি আগে করি, তারপরে ওটার আলোচনার পরে আচ্ছা এটা আসবে আর কি, সার্কেল অফ ইনফ্লুয়েন্সটা কি এবং সার্কেল অফ কনসার্নটা আচ্ছা কি। সো কোডটা একদম ফার্স্টেই তো বলা আছে যে আই নো অফ নো মোর এনকারেজিং ফ্যাক্ট দেন দ্য আনকোয়েশ্চেনেবল অ্যাবিলিটি অফ ম্যান টু এলিভেট হিজ লাইফ বাই কনসিয়াস এন্ডেভার। হ্যাঁ, এটা হেনরি ডেভিড ধরো, এক লোক, আমি জানি না উনি কে, ওনার কাছ থেকে নেওয়া হয়েছে। তো হ্যাঁ, লেখক উনি বলতেছেন যে আমি এরকম মানে তার কাছে আহ, এর চাইতে ভালো কোনো এনকারেজিং ফ্যাক্ট তার জানা নাই। সেটা এই ফ্যাক্টটা কি, মানুষের একটা অস্বাভাবিক ক্ষমতা আছে, এবং অস্বাভাবিক কি মানে আনকোয়েশ্চেনেবল ক্ষমতা, মানে এটা তার মানে কি এটা সবারই আছে। আনকোয়েশ্চেনেবল অ্যাবিলিটি যেহেতু বলছে তার মানে এই জিনিসটা নিয়ে কোনো কোয়েশ্চেন নাই, এই সক্ষমতা যে কোশ্চেন, সবার আছে এই ব্যাপারে কোনো প্রশ্ন নাই, দ্বিমত নাই, সন্দেহ নাই। তো অসন্দেহাতীত ভাবে একটা সক্ষমতা মানুষের আছে, আর সেটা হইলো যে সচেতন চেষ্টার মাধ্যমে তার অবস্থার উন্নতি করা, অথবা হ্যাঁ, নিজেকে, কনসাস এন্ডেভার। হ্যাঁ, কনসাস এন্ডেভার, মানুষ যদি জানে, জেনে ওই জেনে জেনে চেষ্টা করতে করতে থাকে, করতে 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 তার নিজেকে ডেভেলপ করা সম্ভব। এবং এটা বলতেছে যে দিস ইজ অ্যান আনকোয়েশ্চেনেবল অ্যাবিলিটি। সো এটা কিন্তু অনেক ইন্সপায়ারিং, মানে ইন্সপাইরেশন খোঁজে। তার মানে হয়তোবা তারা যারা মানুষ এটা জানে যে এটা প্রত্যেকটা মানুষের ভিতরে ইনবিল্ট আছে। তো এটা অনেকে কোয়েশ্চেন করতে পারে যে আম আমি আমার ভিতরে তো নাই। হয়তোবা একজন ও কি বলে প্রতিবন্ধী মানুষ। সে সে বলতেই পারে যে আমার হাত নাই, পা নাই। আমার ভিতরে তো অনেক এবিলিটি নেই। কিন্তু এগুলো আসলে ব্রেক করে ফেলছে। আমি একজন আ এই যে হাত নাই, পা নাই, এই কথাটা মনে আসলো তখন একটা লোক ছিল, ওনার নামটা মনে নাই।
খুবই মোটিভেশন ছিলাম। উনি একজন ইংলিশ কি বলে স্পিকার, মোটিভেশন স্পিকার, এবং অনেক মানুষকে উৎসাহ দিয়ে বেড়ান আচ্ছা, লাইফের নিক মিনিং। নিক ভুজিসিক বা ভুইসিক এরকম নাম একটা। হ্যাঁ হ্যাঁ এক্স্যাক্টলি। তার তার মানে বডি স্ট্রাকচারের উপর একটা তো পারফিউম আছে, আচ্ছা, পারফিউম ব্র্যান্ড, মানে তার তার কিন্তু দুইটা দুইটা সুগন্ধ পাই নাই, দুইটা পাই পা নাই, নেই হাতও নেই। হ্যাঁ, তো মানে সে একটা হাফ মানুষ। আচ্ছা, হ্যাঁ, এবং তার স্টোরিটা আমার মনে আছে, মানে অ্যামেজিং। সো ওই লোকটা হয়তো বা আমাদের চাইতে অনেক বেশি কেপেবল। লাইক আমার ব্রেন হ্যাঁ, আছে, আমার হাত আছে, চোখ আছে। হ্যাঁ, আমি আমি যেভাবে যেই এনভায়রনমেন্ট পাইছি, মানে সৃষ্টি জন্মগত ভাবে বা ন্যাচারাল ওয়েতে আমার ভিতরে যে কোয়ালিটিস ছিল, তার হয়তো বা যদি আমি কম্পেয়ার করি, হান্ড্রেডস এন্ড হান্ড্রেডস ওয়েতে অনেক ভাবে সে বাধার সম্মুখীন হয়েছে, বাট স্টিল হি হ্যাজ ওন, অথবা সে যে অ্যাচিভ করছে, এটা কোনো মানে হয়তো আমরা সাকসেসফুল মানুষের ডেফিনিশন যখন দেখি বা পিকচারাইজ করি, তার ওইটার কোনো অংশ কমতি নাই। সো এই না জন্য আর কি, অবশ্যই আছে অনেক বেশি। হ্যাঁ, এই জন্য আর কি বললাম যে আসলে ওই আনকোয়েশ্চেনেবল অ্যাবিলিটি, এটা অনেকে চিন্তা করতে পারে তাহলে সন্দেহাতীত ভাবে সক্ষমতা সবার কি আছে কিনা। সো ইট মেক্স সেটাই। সেন্স। মানে মানুষের ভিতরে অ্যাবিলিটি ঠিকই আছে যে আমরা মানে আমাদের অ্যাবিলিটি অনুযায়ী আর কি কাজটা করতে পারবো, লিমিট ওইভাবে কাউকে দেওয়া হয় নাই। মানে যদিও মনে হয় এটা মানে মনে হইতে পারে যে আমাদের একটা লিমিটেশন, যে আমরা এই পরিবারে কেন জন্মগ্রহণ করছি, অথবা আহ, আমাদের হাত নাই কেন, আমাদের পা নাই কেন, মানে যাদের যাদের একটা কনফিউশন থাকতে পারে মানুষের, কিন্তু আসলে মানুষ তার ভাগ্যের পরিবর্তন নিজেই করে। চোখ নাই কেন, যেমন দেখেন আমি এখন মনে পড়লো, হাজার হাজার মানুষ আছে ওই ইজতেমা মাঠে, একবার দেখছিলাম যে অন্ধ হাফেজ টিম। আচ্ছা, তো একটা অন্ধ কোরআন, হাফেজ আমরা মানে অন্ধ চোখ হয়ে আছে, পড়তেছে। আমরা কিন্তু চোখ আছে দেখেও পড়তে পারতেছি না, বাট তাদের চোখই নাই, এরকম মানুষ কোরআনের হাফ হেফজ করে হাফেজ ফেলতেছে। হইতেছে, হ্যাঁ। সো আমার সেটাই, তার একটা ইচ্ছা আছে, এই কারণে সে পারছে। চোখের সাথে তার অ্যাবিলিটির সম্পর্ক নাই। নাই, আমরা কোরআন দেখে দেখে পড়ি, দ্যাটস নর্মাল ট্রেডিশন। এখন সে জীবনে পড়তেই পারলো না, বাট তাদের ভিতরে ওই অ্যাবিলিটি হয়ে গেছে। অনেক আবার ওই যে ব্রেইল একটা সিস্টেম আছে না, বইমেলার একটা কথা মনে হ্যাঁ, পড়লো, সে হাত দিয়ে পড়াশোনা করতেছে। তো আমার দেখে গেছে আমার দাদা, আমার নানা যারা ছিল চোখ ছিল, তারা একে তো আমরা ওই মানে তারা দেখেও পড়তে পারতেছে না। আমার নানা খুব সুন্দর করে একটা কথা বলতো যে আমার চোখ আছে কিন্তু আমি অন্ধ। আচ্ছা, না কথাটা সুন্দর। হ্যাঁ, আসলে তো অনেকেরই, আমাদের তো হাত পা চোখ সবকিছুই আছে, তারপরেও আমরা বলতে পারি অনেক দিক থেকে মানুষ তো মানে ওইগুলি ব্যবহার ঠিকভাবে করে না। মানে অন্তত আমাদের ব্রেনের কথাই যদি বলি, আমাদের চিন্তার দিক থেকে আমরা মানে যদি না গাই, আমাদের ব্রেনটা হলো আমাদের একটা মানে কি বলে সেন্ট্রাল প্রসেসিং ইউনিট বা সিপিইউ বা প্রসেসর যেটাই হোক, তাহলে এটাই আমাদের ড্রাইভ করে। আর আমরা এই ব্রেনটাকেই অনেকে আছে যে ঠিকভাবে চিন্তা করি না, এই কারণে আমরা ঠিকভাবে আগাইতেও পারি না। আমার মনে হয় যদি ব্রেনে আমাদের মানে পার্সপেক্টিভ বা যে এখানে একটা কথা আছে প্যারাডাইম শিফটের কথা এই বইতে, এই প্যারাডাইম শিফট আমরা যদি করতে পারি তাহলে মনে হয় যে কোনো কিছু মানে পসিবলি যেটা মানে অ্যাভেল করা সম্ভব সেটা পসিবল। তো এই চ্যাপ্টারটা শুরু হয়েছে এই কোটটা দিয়া, হয়তো বা ইন্সপাইরেশনটা দেওয়ার জন্য, আমি যেটা ফিল করি যে না, উই ডু হ্যাভ দ্য অ্যাবিলিটি টু চেঞ্জ ইট, এই বিশ্বাসটা ধারণ করে তারপরে হয়তো বইটা পড়লে আরো ভালো এখান থেকে আরো ইনসাইট পাওয়া যাবে। মানে প্রথম দিকে এটা আমার, প্যারাডাইম শিফটের যে কথা সেটা চাইলে শুরু করতে পারেন, যে প্যারাডাইম শিফট কিভাবে আমরা মানে করতে পারি, এটা ইন্ট্রোডাকশনে ছিল আর কি। তুমি যদি বলো আমরা প্যারাডাইম শিফটটা কিন্তু আসলে ইম্পর্টেন্ট, এটা বইয়ের অনেক বড় ইম্পর্টেন্ট একটা কনসেপ্ট, যেটা ইন্ট্রোডাকশনের পার্টে ছিল, এখন মনে পড়ছে, যেটা আমরা কভার করি নাই, আচ্ছা, বাট তুমি চাইলে বলতে পারো আর কি। ওই প্যারাডাইম শিফটের ওই উদাহরণটা দিয়ে প্যারাডাইম শিফটের কথাটাই মিন করছিল, যে ছবিটা দেখাইলে না, হ্যাঁ হ্যাঁ ওটার আমার কথাই আর মনে কি। পড়ছে। ওই প্যারাডাইম যখন আমরা শিফট হয়ে যাই, তখন উই ক্যান সি দ্য ওয়ার্ল্ড ইন এ ডিফারেন্ট ওয়ে, যে ভালো কানেক্ট করা যায়। ওই যে লোকটা, তার পা নাই, কিন্তু সে চিন্তাই করতে পারবে আমি হাঁটতে পারবো না, কিন্তু সে তাহলে কিন্তু আসলে হাঁটতে পারতো না, বাট সে ওই অ্যাবিলিটি দিয়েই সে দাঁড়াইছে। আমার কাছে মনে আছে অনেকবার চেষ্টা করতে 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 তার ছোট একটা পায়ের অংশ আছে, সেটা সে দাঁড়াইছে, আচ্ছা, সে হাঁটছে, সে দৌড়াইছে, সে সাঁতার আচ্ছা, কাটা শিখছে। হ্যাঁ, মানে এখন এই তার ভিতরে যদি এই প্যারাডাইম শিফটটা না হইতো,
হ্যাঁ, সে যদি খুঁজতো মানে সে যদি ওই কনসেপ্টে থাকতো যে আমার কি নাই এইদিকে যদি ফোকাসটা করতো সে আসলেই পারতো না। বাট সে চিন্তা করতেছে আমি এর ভিতরে কতটুকুন পারি। যেমন একটা প্যারাডাইম শিফট তার ভিতরে যখন আসছে তখন সে অ্যাচিভ করা শুরু করছে উইথ দ্য লিমিটেশনস হি হ্যাড, তাই না? সো ইয়া এখানে প্যারাডাইম যে জিনিসটা লেখক বলতে চায় সেটা হলো প্যারাডাইম বলতে একটা আমাদের পারসেপশন বোঝায়, যে পারসেপশনটা এই অর্থে মানে সে একটা ম্যাপের মতো চিন্তা করে। প্যারাডাইম বলতে একটা ম্যাপ, মানে আমরা কোনো জায়গায় যাওয়ার জন্য কিন্তু একটা ডিরেকশন আমাদের মাথায় সেভ থাকে, অথবা আমরা গুগল ম্যাপ বা যে কোনো ম্যাপের মাধ্যমে ওই জায়গাটায় যাওয়ার চেষ্টা করি। তাহলে এই প্যারাডাইমটা কোনো ডেস্টিনেশন না, প্যারাডাইমটা হলো ডেস্টিনেশনে যাওয়ার আমাদের একটা সফটওয়্যার বা আমাদের মাইন্ডসেট, সেটাই আর কি। আর ওই যে একটা ছবি আমরা যখন প্রথমেই দেখলাম ভিডিও শুরুতেই, ওটার ভিতরে ওটা দিয়ে আর কি প্যারাডাইম শিফটের যে কথাটা বললো, যে আমরা যদি আগে ইয়াং একজন মানুষের ছবি দেখি তখন আমাদের ওই যে যেটা মিক্স ছবিটা আছে, পাজলড একটা ছবি, সেটা আমাদের কাছে ইয়াং লাগবে, ইয়াং একজন ফিমেলের ছবি লাগবে। আর যদি আমরা ওল্ড একজন ভার্সনের মানুষ, ওল্ড ভার্সন বা ওল্ডের একজন ছবি দেখি, তাহলে সেটা আমাদের ওই ওল্ড মানুষটাকে আগে আমরা প্যাটার্নে সিক করব। তাহলে প্যারাডাইম শিফট বলতে রাইটার এটাই বোঝাতে চায় যে আমরা সমাজে যে বসবাস করি আমাদের ভিতরে অনেক ধরনের সংস্কার এখনো রয়ে গেছে, যেমন মানে পড়ালেখা করা, সাধারণ পড়ালেখা করে চাকরি করে বিয়ে শাদী করা, তারপর জীবনযাপন করা, পরে মারা যাওয়া, মানে সাধারণ একটা লাইফ বা প্যাটার্ন একটা সাধারণ এভাবে দেওয়া আছে। আউট অফ দ্য বক্স থিঙ্কিং এর জন্য আমাদের সমাজ কিন্তু শেখায় না। অথবা আমাদের বলেন, যদি বলি যে আমাদের মানি ম্যানেজমেন্ট বা কিভাবে টাকা উপার্জন করতে হবে, সেটা কিন্তু আমাদের স্কুলে, কলেজে, ইউনিভার্সিটিতে ওইভাবে শেখায় না। যদিও আমি বিবিএ স্টুডেন্ট ছিলাম, বিবিএ শেষ করেছি অ্যাকাউন্টিং এ, তারপরও ওইখানে কিন্তু অ্যাকাউন্টিং এর হিসাব নিকাশ আছে। তবে কিভাবে একটা বিজনেসকে মানে মানি আর্ন করতে হবে বা ম্যানেজ করতে হবে, এই সব প্র্যাকটিক্যাল পড়ালেখা কিন্তু এতটা শেখানো হয় না। তাই মনে করি বাংলাদেশের প্রবাবলি বেশিরভাগ ইউনিভার্সিটির একই অবস্থা। আর এটা মানে আমি যতটুকু মানে এই দিক থেকে যে চিন্তাটা আসলো, সমাজ আমাদের আর কি এইভাবে ফোর্স করে যে আমরা সমাজে মানে পড়ালেখা করবো, পরে চাকরি করবো, আমরা কিন্তু ব্যবসা করার চিন্তাও মাথায় আনি না অনেক ক্ষেত্রে। তারপর বিয়ে করব, সন্তান হবে, তারপর সন্তান স্কুলে যাবে বা পড়ালেখা করবে। কারো মাইন্ডসেট থাকতে পারে মাদ্রাসায় যাওয়ার, এখানেও ডিফারেন্ট ওয়েতে ডিফারেন্ট ভিউটা আনার জন্য একটা শিফট, প্যারাডাইম চেঞ্জ দরকার আর কি। হ্যাঁ, মানে আমাদের কেন দরকার, কারণ আমরা কিন্তু হ্যাবিট বিল্ডিং করার জন্য এই বইটা মানে পড়া শুরু করছি। তাহলে আমরা মানে মূলত আমাদের হ্যাবিট একটা অর্জন করতে হবে, মানে হ্যাবিটটা শুরু করতে হবে, এই কারণে কিন্তু আমাদের বইটা নেওয়া। তাহলে যখন আমরা মানে যেহেতু আমাদের হ্যাবিটটা নাই, এর মানেই হলো আমরা বিভিন্ন ধরনের মানে সামাজিক নিয়ম কানুনের দ্বারা আক্রান্ত। মানে সামাজিক নিয়ম যে সব খারাপ ওটা বলতেছি না, অনেক ভালো ভালো নিয়ম আছে। তবে বলতে পারা যায় যে শুধু সামাজিক না, অনেক মার্কেটিং জিনিস আছে, মার্কেটিং এর বিষয় আছে বা কোম্পানির এনফোর্সমেন্টের বিষয় আছে, যেগুলি আমাদের বাধ্য করে কনজিউমার হইতে বেশি, প্রোডাক্টিভ না হইতে, এটা আমাদের উৎসাহিত করে তাদের গেইনের জন্য মূলত বেশি। তাহলে ওইটা থেকে আমরা কিভাবে বের হয়ে আসবো, ওইটাই মূলত প্যারাডাইম শিফটের কথা, মানে ওইভাবেই বলা হয়েছে যে প্যারাডাইম শিফট মানে প্যারাডাইম বলতে আমাদের একটা ম্যাপের মতো বোঝায়, এই ম্যাপটারে আমাদের শিফট করতে হবে। কারণ আমরা যদি আগের ম্যাপে হাঁটতে থাকি তাহলে ওটা আমাদের জন্য মানে ভালো জায়গায় নিয়ে যাবে না, মানে আমাদের পটেনশিয়াল যেটা আছে ওটাকে বের করে আনবে না। এই কারণে রাইটার এটারে এই কথাটাকে জোর দিয়ে বলেছে যে প্যারাডাইম শিফটের কথা মানে আমাদের করতে হবে। ওকে, তো এখন আমরা তো আসলে ওই প্রথম হ্যাবিটে চলে গেছি, ওই ইন্ট্রোডাকশনের পরে প্যারাডাইম শিফট, তারপরে ওইটা শুরু হয়ে গেছে অলরেডি। আমি যে কোডটা করলাম, প্রথম হ্যাবিটটা একটু পরিচয় করে দিলে ভালো হয়, মানে এই হ্যাবিটটার নাম কি? প্রথম হ্যাবিটটা হচ্ছে বি প্রোঅ্যাক্টিভ, মানে আমাদের প্রোঅ্যাক্টিভ হতে বলে। প্রোঅ্যাক্টিভ জিনিসটা হচ্ছে, আমরা যদি রিঅ্যাক্টিভ জিনিসটা বুঝি তাহলে প্রোঅ্যাক্টিভ জিনিসটাও বুঝতে পারবো। রিঅ্যাকশন বা রিঅ্যাক্টিভিটি এই জিনিসটা কি, সেই জিনিসটা হচ্ছে আমরা একটা কথা শুনলে বা একটা টপিকে আলোচনা যদি মানে কেউ যদি শুরু করে, সেটাই মনে করেন আমরা সমাজে মানে আমরা যেভাবে শিখে অভ্যস্ত আছি ওইটা দিয়ে আমরা কথাটা শুরু করি, কোনো কিছু চিন্তা করি না। এটা হলো রিঅ্যাকশন বা রিঅ্যাক্টিভ মাইন্ড। যতটুকু আপনার যদি অ্যাড করা থাকে বলতে পারেন।
মানে আমি যদি একটু সহজ করে বলা যায়, সহজ করার জন্য। যেরকম চেষ্টা করতে পারি আমি, হ্যাঁ, আমার বিলটা, সাপোজ কি আমাকে একটা বকা দিল, এই বকাটার উপরে আমি রেসপন্সটা কিভাবে করি? রিঅ্যাক্টিভলি করতে পারি বা প্রোঅ্যাক্টিভলি করতে পারি। রিঅ্যাক্টিভলি আমি একটা বকা দিয়ে দিলাম বা একটা চড় লাগাই দিলাম, রিঅ্যাকশন দিয়ে দিলাম। ওই নিউটনের সূত্র অনুযায়ী প্রত্যেক বলের কি জানি একটা বিপরীত প্রতিক্রিয়া আছে। না, প্রতিক্রিয়া তো অবশ্যই আছে, কিন্তু এই প্রতিক্রিয়াটা কিভাবে প্রত্যেকটা হয়? অ্যাকশনের এক একটা অপোজিট রিঅ্যাকশন মনে হয় আছে। সো আচ্ছা, এখন আমি এটা হচ্ছে রিঅ্যাকশন। আর যদি রিঅ্যাক্টিভ মাইন্ড হয়, এটা একটু নেগেটিভ ওয়েতে ধারণ করে। প্রোঅ্যাক্টিভ হইতেছে তার একটা ফিলোসফি থাকে, যেই প্রিন্সিপাল থাকে, সে নিজে সেটা আস্তে আস্তে তো ধারণ করতে পারে এবং সে জানে যে এই সিচুয়েশনটাতে কিভাবে বিহেভ করতে হয়। এটা প্রিন্সিপাল অনুযায়ী, ওই সিচুয়েশন তাকে ডিকটেট করে না আমি কেমনে তাকে কিভাবে বিহেভ করব। প্রিন্সিপাল তাকে বিহেভ করে যে আমি করব না। যেমন সাপোজ একজন মানুষ যদি রাইট, রোজা এই রাখে, কথাটা সুন্দর। হ্যাঁ, মানে সাপোজ একটা মানুষ যদি রোজা রাখে, তা সে আগে কিন্তু প্রিন্সিপালটা কি, সে সারাদিন কিছু খাবে না, এবং ক্ষুধা লাগলেও সে খাবে না। ক্ষুধা যদি লাগে তাও খাবে না। বাট নরমালি কি অনেক ক্ষুধা লাগছে, খেয়ে নেয়। তৃষ্ণা খুবই তৃষ্ণার্ত, আমরা সবাই কিন্তু পানি খেয়ে নিই। দ্যাটস আওয়ার রিঅ্যাকশন টু আ পার্টিকুলার সিচুয়েশন। বাট যখন আমার প্রিন্সিপালটা থাকে, না আজকে আমি খাবো না, ইট ডাজন্ট মিন হাউ থার্স্টি ইউ আর, অনেক পিপাসা পেয়েছে, বাট ওই সময়টাতে আমরা কি করি, হয়তো বা অন্য ওয়েতে এটাকে রিকভার করি, একটু রেস্ট নেই, একটু মানে ধৈর্য ধরি, কারণ আমাদের প্রিন্সিপালটা কি, উই ক্যান নট ড্রিঙ্ক, তাই না? এটা আর কি রিঅ্যাকশন এবং রিঅ্যাক্টিভ এবং প্রোঅ্যাক্টিভিটির মূল পার্থক্য আমার কাছে মনে হয়। In fasting, we cannot drink, we cannot eat, we cannot do evil things, and many more. But we think মানে that এটা অনেক we এক্সাম্পল, should not. ফাস্টিং দিয়ে, Yes. হ্যাঁ, রাইট। ওটার এই কথাটা মনে পড়লো যে একজন রিঅ্যাক্টিভ মানুষ আর একজন প্রোঅ্যাক্টিভ মানুষের ভিতরে যে পার্থক্য, একজন মানুষ যদি চিন্তা করে যে সে মানে রিঅ্যাক্টিভ মানুষের বৈশিষ্ট্যটা এটা, যে আজকে ওয়েদার ভালো না, মানে সে চিন্তা করে রেখেছিল যে আজকে সে বাইরে ঘুরতে যাবে বা তার একটা জরুরি কাজ আছে, এটা করবে। তাহলে সে দেখলো ওয়েদারটা খারাপ আজকে, এই কারণে সে আর গেল না। ওয়েদারের উপর তার মানে কাজের যেই নির্ভরশীলতা এসে পড়লো। রিঅ্যাক্টিভ মানুষের এটা। আর প্রোঅ্যাক্টিভ মানুষের বৈশিষ্ট্য হচ্ছে আজকে তার এটা কাজ আছে, মানে আছে, এটা তার করতে হবে, আজকে ওয়েদার ভালো থাকুক আর না থাকুক। যদি একবারে মানে ডিভাস্টেটিং ওয়েদার থাকে, ক্যালামিটি যদি তৈরি হইতে থাকে, এরকম অবস্থা, ওটা ইমার্জেন্সি সিচুয়েশন। তবে আমাদের ইমার্জেন্সি যেটা, সেটা কিন্তু সব সময় তৈরি হয় না। আর আমরা আমাদের এখানে একটু এড করি, তাহলে আরো মানুষের বুঝতে সুবিধা হবে। আমি যেহেতু দুইটা কালচার পার্সোনাল এক্সপেরিয়েন্স করতে পারছি, এটা যেমন আমরা দেখি আমাদের দেশে একটা হ্যাবিট আছে, আমরা যখন বড় হয়েছি, স্কুল কলেজে পড়ছি, বৃষ্টি হয়েছে, আমাদের মনে হয়েছে যে না, স্কুলে যাব না। এটা ন্যাচারাল একটা টেন্ডেন্সি ডেভেলপ হয়েছে এবং অনেকের এটা মানে ওকে আচ্ছা ঠিক আছে, যাইতে হবে না। বাট আমি যখন এখানে ইউরোপিয়ান কালচার গুলোতে আসলাম, আমি জানি না পুরো ইউরোপের কি অবস্থা, বাট ডেনমার্কের কথা যদি বলি, আমি যেখানে এখন আছি, স্নোফল হইতেছে, হ্যাঁ, তারা স্নোফল তাদের কাছ থেকে আটকায় না, মানে তারা ঠিকই চলে আসে। হ্যাঁ, দেখা গেছে আমরা বাংলাদেশি যারা আছি তাদের ভিতরে দেখা গেছে স্নোফল আজকে স্কুলে না পাঠাই, দরকার নেই। অথবা হইতেছে ওয়েদারের সমস্যা, মানে ওয়েদার আমাদের সিচুয়েশনটাকে ডিফাইন করে। জব ছাড়া, যেটা নিজের সাপোজ আমার চাকরি চলে যাবে, এক্ষেত্রে আমরা ছাড় দিই না, কিন্তু ব্যক্তিগত কোনো কাজ যেটাকে আমরা চাইলে অপশন রাখতে পারি, কিন্তু এটা ইম্পর্টেন্ট, ইটস নট লাইক দ্যাট ইম্পর্টেন্ট না, ওই কাজগুলোতে আমাদের একটা টেন্ডেন্সি আছে যে আমরা ওটা অ্যাভয়েড করি। হ্যাঁ, ওয়েদার আমাদেরকে ডিকটেট করে ফেলে, কিন্তু তাদের আমি এটা দেখছি যে ওয়েদার ডাজন্ট ম্যাটার। তারা ওই ক্লাসে আমাদের প্রফেসর যারা বা লেকচারার, আমার কাছে মনে হচ্ছে ম্যাক্সিমাম ক্ষেত্রে হয়তো বা 95% কেসেসই তারা কোনোদিন জ্যামের এক্সকিউজ দেয় না, ট্রেনের এক্সকিউজ দেয় না, কিন্তু আমরা বাংলাদেশি যারা আছি তাদের ভিতরে দেখা গেছে ট্রেনের এক্সকিউজটা এখনো আছে। ইভেন এখানে ট্রেন হয়তো বা 2-3 মিনিটের এদিক সেদিক হয়, বাট স্টিল আমরা একদম লাস্ট মোমেন্টে আসতে গিয়ে ট্রেনের কারণে দেখা যাচ্ছে 5 মিনিট পরে ক্লাসে ঢুকি।
whereas একজন প্রফেসর বা একজন লেকচারার সে কি করে 10 মিনিট আগে এসে লেকচার ওখানে বসে থাকে। হ্যাঁ, তো এটা আমি হচ্ছে জার্মানির কালচার নিয়ে একটু জানার সময় দেখলাম যে ওদের যদি অ্যাপয়েন্টমেন্ট থাকে ধরেন 2টায়, ওরা মানে 10 মিনিট বা 5 মিনিট অন্তত আগে এসে রেডি থাকে। মানে এটা আমি মানে এটা দেখলাম যে ইউরোপের বিভিন্ন দেশে মনে হয় প্রায় সব দেশে এরকম একটা কালচার আছে, যেটা এশিয়াতে নেই। এশিয়াতে নাই এক্স্যাক্টলি। আমি জানি এশিয়াতে না আমাদের বাংলাদেশে না এটা ফর শিওর। for sure। মানে যদি বলা থাকে যে 2টায় আজকে মিটিং বা 3টায়, 3টা 10 বাজলেও এটা মানে বলা যায় যে এটা কি আহ, ওকে, সাধারণ নর্মাল বিষয়, হ্যাঁ, নরম হয়ে গেছে, একটা নর্মাল বিষয়। নরম হয়ে গেছে এক্স্যাক্টলি। হ্যাঁ, মনে তারপরে হয় তাহলে এই আমরা জিনিসটা যেতে পারছি, হ্যাঁ পরের ইয়েটাতে যেতে পারি। হ্যাঁ রিয়াকশন আর মানে রিঅ্যাক্টিভিটি কি প্রোঅ্যাক্টিভিটি কি এটা আমরা তাহলে বুঝতে পারছি। আমাদের রাইটার এটাই বলে যে আমরা কোনো জিনিস যদি মানে কাজ করি, আমাদের কাজের জন্য আমাদের প্রোঅ্যাক্টিভলি চিন্তা করতে হবে। অর্থাৎ এই কাজটা আমরা আগে যেভাবে অ্যান্সার দিতাম একটা কাজের জন্য, সেটার জন্য সেটা এখন ওইভাবে না দিয়ে চিন্তা করব যে ওটা আগেরটা কি ঠিক ছিল, নাকি এখন যেটা মানে কাজটা আমাকে ডিমান্ড করছে ওই কাজটা এখন মানে টু দা পয়েন্ট আমাদের করতে হবে। মানে এক্স্যাক্টলি কিভাবে করলে ভালো হবে ওটার চিন্তা করাটাই মূলত প্রোঅ্যাক্টিভিটির বিষয়। আচ্ছা, আপনি তাহলে একটু আলোচনা কর। আচ্ছা, এখানে মানে প্রোঅ্যাক্টিভিটির যদি আরো কিছু ব্যাপার বলি, সাপোজ মানে এটা আমাদের দেশে কি হইতেছে, পুরা কালচার, একটা কালচার ঢুকে গেছে রিঅ্যাকশনের। কারণ সিচুয়েশন আমাদেরকে ডিকটেট করে দেয় আমরা কোন সিচুয়েশনে কিভাবে করব। বাট এখানে বলতেছে যে যারা প্রোঅ্যাক্টিভ মানুষ তারা ওয়েদারের যেহেতু কথা আসছে, ওই রিঅ্যাক্টিভ মানুষ কি করে, ওয়েদার তাদেরকে ডিকটেট করে তাদের লাইফটা কেমনে চলবে। আর যারা প্রোঅ্যাক্টিভ মানুষ তারা ডিকটেট, তারা ওয়েদারটাকে পকেটে নিয়ে চলে, এরকম কিছু কথা বইয়ের ভিতরে লেখা আছে। যে মানে আচ্ছা, ওয়েদার, ওয়েদারটাকে প্রোঅ্যাক্টিভ মানে রিঅ্যাক্টিভ মানুষরা পকেটে নিয়ে চলে এটা? না না, প্রোঅ্যাক্টিভ মানুষ যারা, ও সরি, তারা প্রোঅ্যাক্টিভ ওয়েদারটাকে মানুষরা। পকেটে নিয়ে চলে। মানে দে কন্ট্রোল দ্য ওয়েদার, ও ওয়েদার ডাজন্ট আচ্ছা, রাইট, সুন্দর একটা কথা। মানে আমার পকেটে আছে, মানে আমার কন্ট্রোলে আছে। আমার কন্ট্রোলে আছে। সুন্দর সুন্দর, অনেক সুন্দর। ঠিক আছে? সো এটা আমি হয়তো মিস করছি বা মনে নেই আমার, যাই হোক। হ্যাঁ, সো এই জিনিসটা ওই মানে এই চ্যাপ্টারের মূল কনসেপ্টটা হইতেছে লাইক আমাদেরকে প্রোঅ্যাক্টিভ হতে হবে। হ্যাঁ, রিঅ্যাক্টিভ মোড থেকে হ্যাঁ প্রোঅ্যাক্টিভ হওয়া। এটাও একটা কিন্তু প্যারাডাইম শিফট। যে হ্যাঁ, এবং প্যারাডিম শিফট এটা। প্রোঅ্যাক্টিভ হওয়ার কিন্তু অনেক বেনিফিট আছে। এবং এটা তো হুম, হইতেই হবে, কারণ ১ নাম্বার প্রাইভেট বিক্রির জন্য যারা সফলতা চায়, there is no other way, মানে প্রোঅ্যাক্টিভ হওয়া ছাড়া উপায় নেই। রাইট। কারণ আর মানে আর যদি হ্যাঁ, প্রাইভেট, বলেন। আমি যদি ইন্টারডিপেন্ডেন্স এর কথা বলি, নেটওয়ার্কের মধ্যে যদি চলে যাই, তাহলে তো প্রোঅ্যাক্টিভিটি না হলে মানে অনেক ক্ষতি হয়ে যায়। আমি যদি হ্যাঁ, সাপোজ আমার একটা সেমিনার আছে, সেখানে ১০০ মানুষ অ্যাটেন্ড করবে। আমি যদি ৫ মিনিট লেট করি, আমি কিন্তু ১০০ মানুষের ৫ মিনিট করে ৫০০ মিনিট লস করে দিলাম। 500 মিনিট লস, হ্যাঁ। ঠিক রাইট, আছে? সুন্দর একটা বিষয়। সো এটা, আর আমাদের বাংলাদেশে ওই এগুলোতে মানে খুবই নরম হয়ে গেছে। তুমি যেটা বললা ১০ মিনিট লেট করা, টিচার এসে বলল ১০ মিনিট লেট হইছে। আমরা ওকে, ইটস ওকে, ফাইন। অনেকে তো এখন মানে কোয়েশ্চেনও ধরি না। ক্লাস আসলো, হ্যাঁ, আসুক না আসলে নাই। আমার মনে আছে আমি যে এখানে একদম রিয়াল লাইফ এক্সাম্পল দেই। জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি যখন আমি পড়াশোনা করছি, যদিও মানে এটা কি বলে ওই রেগুলার প্রোগ্রাম না। সেখানে প্রফেসর, আমি কারো নাম বলতেছি না। তো তারা দেখা গেছে যে ৩০ মিনিট পরে আসতো ক্লাসে। আমরা স্টুডেন্টরা বসে থাকতাম। ৩০ মিনিট পরে তাদের এন্ট্রি হইতো। দিস ইস হুম, মানে সিরিয়াস। লাইক কিন্তু আমরা এই কথাগুলা বলতেও পারি নাই। হয়তোবা কোনো না কোনো কারণে, বা আমাদের আ মানে ওই সময়গুলো আমরা কি করলাম? দেখা গেছে রাইট। ক্লাসে ৫০ জন স্টুডেন্ট একজনের জন্য ওয়েট করতেছে ৩০ মিনিট। 30 into 50 ইটস 1500 মিনিটস। সময় শেষ। এবং আমরা তো ওটা পে করছিলাম। ইটস নট লাইক দ্যাট, মানে যাই হোক, সরকার এটা যদি সরকারি হয়, কেউ না কেউ তো পে করতে হয়। সময়টার ভ্যালু তো দিচ্ছে। বাট ওটার রিটার্ন হুম, কি হচ্ছে? সো এবং এটা কালচার হয়ে গেছে। আমাদের দেশে ইট ডাজন্ট মিন এনিথিং। বাট হুম, আমাদের এই এখানে কি বলে, এটা তো আসলে ব্যক্তিগতভাবেও প্রোঅ্যাক্টিভ হওয়া দরকার, এবং কালচারালি অ্যাজ এ নেশন আমাদের প্রোঅ্যাক্টিভ হওয়া উচিত। এটা আরকি রাইট। বলতে চাচ্ছিলাম। আজকে যদি আমি প্র্যাকটিক্যাল লাইফ থেকে একটা উদাহরণ দেই,
আমি সবসময় মানে যখন আমি স্টুডেন্টকে পড়াইতে যাই তখন আমি চেষ্টা করি যে টু দা মানে অন টাইমে মানে যাওয়ার চেষ্টা করি। আজকে আমি একজনকে পড়ানোর সময় আমার 5 মিনিট লেট হয়েছে। আমি পরে এটা মানে বললাম যে একটু লেট হয়েছে আমার আজকে। মানে অন্য টিচার হয়তো ওইভাবে বলবে না যে লেট, 5 মিনিট তো লেট, এটা কি বাংলাদেশে তো 10-15 মিনিট কোনো সমস্যা নেই। আমার কাছে মনে হলো যে আমি 5 মিনিট লেট করছি, এই কারণে আমি বললাম যে তোমার কাছে এই লেটটা, এই যে আমি 5 মিনিট লেট করছি, এটা কিরকম মনে হয়? আমার স্টুডেন্টকে জিজ্ঞেস করলাম, পরে বললো যে সমস্যা নেই তো, 5 মিনিট 10 মিনিট এটা তো সাধারণ বিষয়, লেট হইতেই পারে। বা আমার স্টুডেন্টও আসলে অনেক সময় লেট করে, ওটা আমি বলি যে লেট টু অন টাইমে আসলে ভালো, তোমার জন্য আমার জন্য সবার জন্যই ভালো। তারপর আমি ওটা বললাম যে আমি মানে যে কালচারাল যে বিষয়টা আছে জার্মানিতে, যেটা 10 মিনিট আগে মানুষের একটা অ্যাপয়েন্টমেন্ট নেওয়া থাকলে 10 মিনিট আগে আসে, ওটার কথা বললাম যে ওরা অন টাইমে আসাটাকে মানে ভালো মনে করে না, অন টাইম এর আগে আসে আর কি, ওটারই নর্ম ওদের আর কি, এটাই বোঝাই। হ্যাঁ, ইন টাইম, হ্যাঁ হ্যাঁ, বিফোর টাইম ইন টাইম, হ্যাঁ বলা যায়। তারপরে মানে আমার কাছে আর কি ওরকম একটা লাগে যে আমি অন টাইমে যাই, আজকে কেন একটু লেট হইলো, এটা আমার কাছে সরি বলার মতো একটা বিষয় আসে। এটা জানি না, আমি বাংলাদেশে থাকি তারপরও আমার এরকম টেন্ডেন্সি কাজ করে, এরকম মানুষের ভিতরে আসলে মনে হয় সময় সচেতনতা বাড়ে। ইটস বিকজ লাইক এখন ওই প্যারাডাইম শিফট এখানে কাজ করে, হাউ ইউ ভিউ দ্য ওয়ার্ল্ড। তখন তোমার যদি ওই ভিউটা তৈরি হয়ে যায় ফর সাম রিজন, তোমার আসলে এখানে একটা জিনিস চলে আসে, প্রত্যেকটা মানুষ তো আসলে ডিফারেন্ট ওয়ার্ল্ডে বিলং করে। ইট ডাজন্ট মিন সে কোন এনভায়রনমেন্টে আছে, এই কারণে হয়তো তোমার ওই গিল্টি ফিলিংটা আছে। সো দ্যাটস ইম্পর্টেন্ট অ্যাকচুয়ালি। আমরা তাহলে এক কাজ করতে পারি, এখন ওই আরেকটা কনসেপ্ট যেটা আছে, তুমি যেটা ছবিটা দেখেছিলে ওটা নিয়ে একটু আলোচনা করতে পারি। মানে প্রোঅ্যাক্টিভ হওয়ার একটা ওয়ে আমি মনে করি, প্রোঅ্যাক্টিভ কেমনে হওয়া যায়, সার্কেল অফ কনসার্ন এবং সার্কেল অফ ইনফ্লুয়েন্সের এখানেও ওই ফোকাসটা আমরা করতে পারি। হ্যাঁ, এটা নিয়ে যদি আমি একটু আলোচনা করি, যেমন আমাদের সার্কেল অফ কনসার্ন বলতে বোঝায় যে এটা আমরা কোন জিনিসটা নিয়ে চিন্তিত থাকি, মানে চিন্তিত থাকা বলতে বোঝায়, আচ্ছা কনসার্নের আগে আমরা ইনফ্লুয়েন্সটা নিয়ে একটু যদি বলি তাহলে মনে হয় ক্লিয়ার হবে। যেমন ইনফ্লুয়েন্স বলতে বোঝায় যেই কাজটা আমার দায়িত্বে মানে আমার কন্ট্রোলে আছে, মানে একটা কাজ আমি যদি করি সেটার দ্বারা আমি একটা পরিবর্তন আনতে পারবো, সেটা হলো আমার সার্কেল অফ ইনফ্লুয়েন্স। মানে সার্কেল কেন বলা হয়েছে, যে অনেকগুলি কাজ আমার থাকতে পারে, একটা কাজ না, যেগুলি আমার কন্ট্রোলে, এবং এটা করার মাধ্যমে আমি একটা ইফেক্ট তৈরি করতে পারবো, একটা পরিবর্তন আনতে পারবো। সেটা আমার মানে অনেকগুলি যদি কাজ একসাথে হয় তখন তাকে বলে সার্কেল অফ ইনফ্লুয়েন্স। এই ইনফ্লুয়েন্সটা থেকে যখন আমরা বের হয়ে যাই, যেমন ধরেন রাশিয়া আর ইউক্রেনের যুদ্ধ হইতেছে এখন, এই যুদ্ধে আমরা ওপিনিয়ন দিতে পারি যে এখানে এটা এভাবে করলে ভালো হয়, অথবা এই যুদ্ধটা এইভাবে না হয় ভালো, বা রাশিয়ার এটা ঠিক না, বা ইউক্রেনের এইভাবে না করা ভালো, মানে এটা হইতে পারে, আমার কোনো এই জায়গায় ওপিনিয়ন দেওয়ার জন্য বলতেছি না। বা হইতে পারে ইসরায়েলের আর প্যালেস্টাইনের যে যুদ্ধের কথা, সেটা হইতে পারে, মানে ইসরায়েল তো আক্রমণ করতেছে প্যালেস্টাইনে। এখন এটা আমাদের তো কনসার্নের বিষয়, আমরা কিন্তু এটা চাইলে ওদের যুদ্ধটা বন্ধ করতে পারবো না, আমাদের ওপিনিয়নটা শেয়ার করতে পারবো বড় জোর। তাহলে আমরা যদি সব সময় যেটা আমাদের কনসার্নের বাইরে, এই ইনফ্লুয়েন্সের বাইরে, সেটা নিয়ে যদি আমরা আগাই, তাহলে আমাদের কিন্তু নিজেদের যেই কাজগুলি সেটা ঠিকভাবে করা হবে না। এই কারণে আমাদের রাইটার এখানে সার্কেল অফ ইনফ্লুয়েন্সের দিকে ফোকাস করতে বলছে এখন, এবং এটাকে আস্তে আস্তে বাড়ায় সার্কেল অফ কনসার্নটাকে মানে ইনফ্লুয়েন্সের ভিতরে আনতে বলছে। মানে আমরা যখন একটা ইনফ্লুয়েন্সিয়াল ব্যক্তি হব, যদি আমরা যেমন বলা যায় আমাদের চিফ অ্যাডভাইজার যে তার কথা, সে একটা এমন একটা পজিশনে আছে বাংলাদেশকে রিপ্রেজেন্ট করার জন্য, সে কিন্তু চাইলে তার ইনফ্লুয়েন্সের এরিয়াটাকে বাড়াতে পারে, চাইলে ওটাকে কনসার্নের এরিয়াটাকে আস্তে আস্তে ইনফ্লুয়েন্সের ভিতরে আনতে পারে। সেটা কিন্তু আমরা পারবো না। আর সে এটা পারছে কারণ হলো তার মানে একটা জায়গা থেকে আরেকটা জায়গায় গিয়ে সে মানে উন্নতি করতে করতে এটা পারছে। আমি এটা মানে যদি একটা বাস্তব উদাহরণ হয় তাহলে এটা বলা যেতে পারে, যেটা বললাম। আর ব্যক্তিগত পর্যায়ে যদি বলি, সাপোজ সার্কেল অফ ইনফ্লুয়েন্স অলরেডি তুমি এটা কভার করছো, ব্যক্তিগত নিয়ে এটা আসছো, সাপোজ আমি আর তুমি দুইজন মানুষ। সো আমাদের সার্কেল অফ ইনফ্লুয়েন্সে যদি যাই, আমি সকালবেলা কয়টা বাজে উঠবো সেটা আমার সার্কেল অফ ইনফ্লুয়েন্সের ভিতরে আমি কিন্তু এটা করতে পারি। সাপোজ সকাল 6টায় উঠবো,
তাহলে আমি জানি যে আমার শরীর হয়তো বা ৬ ঘন্টার রেস্ট লাগে কমসে কম। তাইলে আমাকে ১২টা বাজে ঘুমাইতে হবে। হ্যাঁ? হ্যাঁ, সো সার্কেল অফ এবং এটা কিন্তু প্রোঅ্যাক্টিভিটির সাথে কানেক্টেড। আমি যদি এখন প্রোঅ্যাক্টিভ হতে চাই, সো আমাকে দেখতে হবে আমি সার্কেল অফ ইনফ্লুয়েন্স আমি কোনটার উপরে রোল প্লে করতে পারি। মানে কোন হ্যাঁ, জায়গাতে আমার সরাসরি ভূমিকা আছে। তো আমি যদি সকালে আমাকে উঠাইতে চাই আগামীকাল সকালে, তাইলে আমাকে ওই ১২টা বাজে ঘুমাইয়ে দিতে হবে। কারণ আমি আমাকে চিনি। হ্যাঁ, হ্যাঁ? হ্যাঁ, কিন্তু আমি যদি ৬টা বাজে তোমাকে উঠাইতে চাই, এইটা আমার সার্কেল অফ ইনফ্লুয়েন্স আছে কিনা এটা প্রশ্নবিদ্ধ। বাট আমি আমাকে যে উঠাইতে পারি সেটা আমার পুরাপুরি আমার ইনফ্লুয়েন্স এর ভিতরে। আর তুমি যদি হ্যাঁ, আমাকে উঠাও, আমি চাই রাকিব উঠুক বা বাংলাদেশের সব মানুষ হ্যাঁ, সকাল ৬টা বাজে উঠবে। রাইট, এইটা সুন্দর এটা উত্তর। এটার ব্যাপারে কিন্তু আমি ইনফ্লুয়েন্সিয়াল কেউ না। হ্যাঁ, হ্যাঁ, এখন আমি কনসার্ন এ আই না যদি মানে এখানে এখানে একটা ব্যাপার আছে। যেমন ওই যে তুমি যখন প্যালেস্টাইনের কথা বলছো, তখন এটা হুম, মানুষ আবার মিস ইন্টারপ্রেট করতে পারে। যে তাহলে আমি কি হ্যাঁ, করতে কিছুই পারে। করব না? এই না, প্যালেস্টাইনের করতে এরকম পারে। হইতেছে। হ্যাঁ, কিন্তু না, আমি এটা তো এটা আমরা করিও। করিও। এটা কিন্তু আমরা সার্কেল আমরা করি, কিন্তু এটা মানে চিন্তার ভিতরে এটা যাতে প্রমিনেন্ট না হয়ে যায় সেটার কথা। এক্সাক্টলি, আর এক্সাক্টলি। এটা দিয়ে তো আমরা রেজাল্ট অ্যাচিভ করতে পারবো না। আমার কথাটার মূল উদ্দেশ্যই ছিল এটা। এটা দিয়ে তো আমরা রেজাল্ট কি বলে অ্যাচিভ তো অ্যাচিভ ওইভাবে করতে পারি না। এখন আমরা যদি একটা লিডিং পজিশনে যাইতে পারি, যেমন ধরেন আহ, আমি আমেরিকায় এখন বর্তমানে আছি, আমেরিকার প্রেসিডেন্ট যদি আমি হইতে পারি, তাহলে আমার কিন্তু ইসরায়েলের যে যুদ্ধের কথা, আহ, আমেরিকা তো ইসরায়েলকে সরাসরি এই জায়গায় সাহায্য করে, এই ক্ষেত্রে কিন্তু আমি ওই যুদ্ধটাকেই হয়তো অফ করে দিতে পারতাম। বন্ধ করে দিতে পারি। তাহলে আমার ওই ক্ষেত্রে ইনফ্লুয়েন্সটা থাকতো। মানে আমি ওইভাবে বোঝাতে বাংলাদেশের চাইছি। হ্যাঁ, বাংলাদেশের হোক বা অন্য দেশের হোক, সেটা অ্যাজ এ হিউম্যান বিং আমি আমার চাইতে হয়তোবা দেখা গেছে আরেকটা মানুষ যে করলে ভালো হইতো, সে আরো ভালো মানে করতে পারতো বা হ্যাঁ, ইনফ্লুয়েন্সিয়াল একটা জিনিস করতে পারতো। হ্যাঁ, তবে হ্যাঁ, ওই যেমন সবাই আমরা র্যালি করতে পারি, ওইখানে আমার হ্যাঁ, সার্কেল অফ ইনফ্লুয়েন্স হইতেছে এটাকে কনসার্নড হইয়া আ হয়তোবা দেখা গেছে আমি খুবই কনসার্নড হইয়া ওইটা নিয়ে সময় ব্যস্ত করতেছি, আপডেট নিচ্ছি। বাট আল্টিমেটলি রেজাল্ট হুম, কিছু হচ্ছে না। হ্যাঁ, হ্যাঁ, বরঞ্চ সার্কেল অফ ইনফ্লুয়েন্স এর থ্রুতে আমি কিভাবে এটার উপর ইমপ্যাক্ট ফেলতে পারি সেটা কেউ প্ল্যান করলে করতে পারে। ফর ইনস্ট্যান্স হুম, সে হুম, চিন্তা করলো ওকে আমি তো পিস চাই ওয়ার্লড এ। তো হ্যাঁ, একটা পিস তৈরি করার মাধ্যমে হইতেছে যারা এই কাজগুলো করতেছে তাদের হয়তোবা শিক্ষা দীক্ষা নাই। হয়তোবা তাদের ভিউ পয়েন্টটা ভালো না। তারা কিলিং এ হয়তোবা হ্যাপিনেস দেখে। তো একটা ওয়ে হইতে পারে ফর ইনস্ট্যান্স আমি এটা প্রচার প্রসারণার মাধ্যমে এই জিনিসটা হয়তোবা তাদের ভিতরে ঢুকাবো। তাদের ব্রেইনের ভিতরে। তখন সে চিন্তা করতে পারে হুম, আচ্ছা লং টার্ম ভিউ হইতে পারে। সে নিজেকে ওইভাবে ডেভেলপ করতে পারে সো দ্যাট আমি কারণ এটা একদিনের প্ল্যান না। এটা কিন্তু বছরের প্ল্যান। সো আমি ১০ বছর পরে এরকম একটা পজিশনে যাইতে পারি যেখানে আমার একটা অপিনিয়ন ওইটাকে এটার ওয়েট আসলে আছে একটা। ইনফ্লুয়েন্স করতে পারে। কিন্তু হ্যাঁ, আমি যদি আজকে কনসার্ন হয়ে আমার দিনের ২৪ ঘন্টার ভিতরে ১০ ঘন্টা ব্যয় করি ইট ইজ নট আ ওয়াইজ ডিসিশন। হ্যাঁ, এটাই আরকি মূল কথা আরকি। সো হ্যাঁ। এরপরে যদি একটা বিষয় বলতে চাই, সেটা হলো পিপিসি ব্যালেন্সের কথা। ইন রিলেশনশিপ বা যেকোনো হইতে পারে, এটা প্রাইভেট রিলেশনশিপ বা অর পাবলিক কোনো রিলেশনশিপ, জব অর ফ্যামিলি, এই দুইটার ভিতরে পিপিসি ব্যালেন্সের কথা বলেছে রাইটার। এটা মানে কি পিপিসি ব্যালেন্সটা? পিপিসি ব্যালেন্স বলতে বোঝায় প্রোডাকশন, পি তে প্রোডাকশন, আর পিসি যেটা ওটা মানে হলো প্রোডাকশন কন্ট্রোল। মানে আমরা হুম, প্রোডাকশনের দিকে অনেক সময় মনোযোগটা বেশি দেই, আহ, আর হুম, প্রোডাকশন কন্ট্রোলের দিকে, মানে প্রোডাকশন নাকি প্রোডাক্ট, সঠিক এই ধারণাটা, আচ্ছা মনে হয় প্রোডাক্ট হতে পারে, মানে প্রোডাক্টের দিকে জিনিসটা আমরা ফোকাস করি বেশি। যেমন আমি একটা উদাহরণ দিই, রাইটার বইতে একটা ইসের ঘটনা আছে যে দুজন মানে কাপল আর কি, একজন একটা স্বামী স্ত্রী আর কি, একজন মানে দুইজন আর কি, স্বামী স্ত্রী যদি দুইজনের থেকে একজন আরেকজনের থেকে যদি সব সময় মানে পেতে চায়, মানে একটা জিনিস গেইনই করতে চায় শুধু, মানে আমার এটা লাগবে, এটা লাগবে, এটা লাগবে, এরকমের এরকম ভাবে তাদের সম্পর্ক নিয়ে যায়, তাহলে সেটা হবে সেটা পি এর আন্ডারে পড়বে, মানে প্রোডাক্ট অর প্রোডাকশন। মানে আমরা প্রোডাক্ট হুম। সেন্ট্রিক হয়ে যেতেছি যাবো তখন। আর প্রোডাক্ট বা রিলেশনশিপ প্রোডাকশন কন্ট্রোল ওরিয়েন্টেড। যেটা, হ্যাঁ, আমাদের গেইন যেটা, আমাদের যেটা দরকার সেটা আমরা ফুলফিল করার চেষ্টা করতেছি। আলটিমেটলি দেখা যাবে এরকম ক্ষেত্রে আমাদের মানে মিউচুয়াল যে আন্ডারস্ট্যান্ডিং সেটার অনেক বড় একটা ব্যত্যয় বা একটা গ্যাপ থেকে যাবে এই ক্ষেত্রে। আর যদি আমরা প্রোডাকশন কন্ট্রোলের দিকে মনোযোগ দেই, অর্থাৎ আমি একটা জিনিস যদি অ্যাচিভ, মানে আমি যদি একটা জিনিস গেইন করতে চাই আমার পার্টনারের কাছ থেকে, তাহলে আমাকে ঐরকম একটা জিনিস দিতে হবে যেটা ওর
মানে আমার পার্টনারের ফার্দার ডেভেলপমেন্টের জন্য ভালো হবে, এরকম কিছু যদি আমরা চিন্তা করি, দুইজন যদি দুইজনের জন্য এইভাবে চিন্তা করি, তাহলে মানে এই জিনিসটাকে বলে পিসি, অর্থাৎ প্রোডাকশন কন্ট্রোল। তাহলে কন্ট্রোলের দিকে আমরা চলে যাব। কন্ট্রোল যদি কিছু না করতে পারি আমরা, মানে কাজের বা এটা রিলেশনশিপের জন্য বলা হয়েছে, যদি আমরা যদি কন্ট্রোল এটার ভিতরে না করতে পারি, তাহলে আমাদের রিলেশনশিপ ভালো হবে না। মানে এটা হতে পারে ফ্যামিলি রিলেশনশিপ অর কর্পোরেট রিলেশনশিপ আর পলিটিক্যাল অর এনি কাইন্ড অফ রিলেশনশিপ। হ্যাঁ, এখানে আরেকটা ওয়েও দেখার আছে, মানে আমি দুটো টার্ম দিয়ে চিন্তা করলাম, প্রোডাক্ট বা প্রোডাকশন কন্ট্রোল। আমি যেই প্রোডাক্টটা চাই, সাপোজ যেই আচ্ছা, এই জায়গায় মনে হয় কন্ট্রোল না, মানে ক্যাপাবিলিটি আর কি, প্রোডাকশন ক্যাপাবিলিটি আর কি। কন্ট্রোল বলতে মনে হয় একটু গ্যাপ হয়ে গেছে আর কি। প্রোডাকশন আর প্রোডাকশন ক্যাপাবিলিটি, মানে আমাদের সক্ষমতা যেটা আছে ওটা আমরা মনোযোগ দেই না, মানে কন্ট্রোলেই বলা যেতে পারে যে কন্ট্রোল, মানে আমরা ওই ক্যাপাবিলিটিটাকে কন্ট্রোল করি না। হয়তো আমি মানে বোঝাতে পেরেছি। ওকে, সো আসলে মানে এখন যদি আমরা সাম আপ করি, আর কোনো স্লাইডস কি আছে? আর স্লাইড বলতে হয়তো একটা দুটা থাকতে পারে। আচ্ছা, এরপরে একটা স্লাইড যেটা আছে, যা আমাদের ল্যাঙ্গুয়েজের বিষয়, প্রোঅ্যাক্টিভ ল্যাঙ্গুয়েজ এন্ড রিঅ্যাক্টিভ ল্যাঙ্গুয়েজ। এটা নিয়ে আমি একটু যদি বলি, যেমন যারা রিঅ্যাক্টিভ মানুষ তাদের ল্যাঙ্গুয়েজ এরকম থাকে, দেয়ারস নাথিং আই ক্যান ডু, মানে আমার এখানে কিছু করার নেই। হ্যাঁ, তাদের একটা যদি গুরুত্বপূর্ণ কাজ থাকে অথবা সে যদি এটার যোগ্য না থাকে, মানে তার যদি অ্যাবিলিটি না থাকে, সে প্রথমেই সারেন্ডার করে ফেলে। আর অন দ্য আদার হ্যান্ড, এই জায়গায় প্রোঅ্যাক্টিভ ল্যাঙ্গুয়েজ এরকম হয়, লেটস লুক এট আওয়ার অল্টারনেটিভস। মানে প্রোঅ্যাক্টিভ মানুষরা অল্টারনেটিভ খোঁজার চেষ্টা করে, অর্থাৎ সে হইতে পারে নিজেকে ডেভেলপ করে, আর যারা ডেভেলপ তাদেরকে এখানে কাজের ভিতরে তোমার সাথে অ্যাড করি ওই যে এক্সাম্পলটা নিকের কথা। ও যদি পা নাই, সে কিন্তু বলতেই পারতো দেয়ার ইজ নাথিং আই ক্যান ডু, দেয়ার ইজ নো ওয়ে টু ওয়াক, হাঁটতেই পারতো না। ও কিন্তু চিন্তা করতেছে রাস্তা মনে একটা আছে, অন্য কোনো ওয়েতে দেখি। যে ও চেষ্টা করতে 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 এক সময় দাঁড়াইছে, এবং ওই ছোট ছোট পা যেটাতে হাঁটার কেউ হয়তো বা চিন্তা করতে পারে না, সেটাতে সে হাঁটতে সক্ষম হয়েছে। এই যে অল্টারনেটিভ খুঁজছে, একটা ওয়ে বাইর হয়েছে। অ্যাড করলাম, একটা এক্সাম্পল দিলাম তোমার এই শেষে। হ্যাঁ, তুমি মুভ অন করো, পরের দিকে যাও। আচ্ছা, তারপরে যেমন বলা আছে 2 নম্বরে, দ্যাটস জাস্ট দ্য ওয়ে আই অ্যাম, মানে আমি যেমন তা আমি তেমনই। এটা অনেকের উত্তর থাকে যে কাউকে যদি কেউ বলে, মানে কেউ যদি কাউকে বলে যে তোমার ব্যবহারটা একটু যদি ভালো করতে তাহলে ভালো হইতো, হয়তো বড়দের সাথে অথবা ফ্যামিলির মানুষদের সাথে অথবা আত্মীয় স্বজন বা যাই হোক, তাহলে ভালো হইতো। কিন্তু সে উত্তর দেয় ভাবে, দ্যাটস জাস্ট দ্য ওয়ে আই অ্যাম। হ্যাঁ, আমি যা আছি তাই, আমার কোনো চেঞ্জ দরকার নেই। আর প্রোঅ্যাক্টিভ মানুষ এরকম বলে, আই ক্যান চুজ এ ডিফারেন্ট অ্যাপ্রোচ। ইয়েস, ইউ আর রাইট, আই ক্যান চুজ এ ডিফারেন্ট অ্যাপ্রোচ। তারপরে যদি বলি প্রোঅ্যাক্টিভ রিঅ্যাক্টিভ ল্যাঙ্গুয়েজ এরকম থাকে, হি মেক্স মি সো স্যাড, মানে সে অন্য জনকে দোষ দেয়, মানে সে যে নিজে স্যাড হইছে এটার জন্য সে অন্য জনকে দোষারোপ করে। সেখানে ম্যাড লেখা, হি মেক্স মি সো ম্যাড, একই কথা কাইন্ড অফ। আচ্ছা, সরি ম্যাড, হ্যাঁ আচ্ছা, ম্যাড, সে আমাকে মানে মাথা খারাপ করে ফেলে, এরকম। সে আমাকে, আমার মাথা সেই খারাপ করে ফেলে, মানে আমি আমার মাথার নিয়ন্ত্রণে রাখি না। রিঅ্যাক্টিভ মানুষ এটা বুঝাতে চায়, মানে সে আরেকজন আর কি আমার মাথার নিয়ন্ত্রণে রাখে। আর এই যে এখানে প্রোঅ্যাক্টিভ ল্যাঙ্গুয়েজ এরকম, আই কন্ট্রোল মাই ওন ফিলিংস, মানে কেউ আমাকে বকাঝকা করতে পারে। আপনি মনে হয় শুরুতে এরকম বলছিলেন যে কেউ যদি আমাকে বকা দেয়, আমি যদি ওটার এগেইনস্টে যদি বকা দেই, গালি দেই, সেটা আমার রিঅ্যাক্টিভ অ্যাটিটিউড। এবং এটা আমি বলি, এখানে অনেক মানুষ আছে কি আমাদের দেশে এটা খুবই টান, যে আচ্ছা ও যে খারাপ ব্যবহারটা করছে দায়ীটা কে, এই সিচুয়েশনটা তৈরি করছে। আমার ব্যক্তিগত ভাবে হয়, আমি অনেক সময় দেখে গেছি যে বিশেষ করে আগে আরো বেশি হইতো, সিচুয়েশনটাকে ব্লেম দেই যে এরকম না করলে তো আমি এরকম উন্মাদের মতো ব্যবহার করতাম না, এরকম কাজ করতাম না। তার মানে কি যে ওই সিচুয়েশনটাকে বা আরেকজন মানুষ সে আমাকে পাগল করে দিচ্ছে, অনেকে বলে না আরে ও তোরে পাগল বানিয়ে দিচ্ছে, তো মারবই, তাই না? দোষ তো তোর। এটা আর কি জাস্ট একটু অ্যাড করলাম আর কি, যে না ওই প্রোঅ্যাক্টিভ যারা, তারা ওই মানুষকে কোন একটা, সে যে পাগল হয়ে গেছে, সে যে কন্ট্রোললেস হয়ে গেছে, সেটার কারণে অন্য কাউকে দোষ দেয় না, দে কন্ট্রোল देयर ওন ফিলিংস। হ্যাঁ, এই ক্ষেত্রে আরেকটা জিনিস বলা যেতে পারে, যেমন একজন মানুষ যদি মানে কি বলে অপ্রেসড হয় অথবা সাইকোলজিক্যালি অ্যাটাকড হয়,
তার কিন্তু এই ক্ষেত্রে রিঅ্যাকশন না করে সে প্রোঅ্যাক্টিভলি অ্যাপ্রোচ করতে পারে মানুষটার দিকে যে কেন আমাকে এটা বললেন, অথবা অন্য কোনো ভাবে হ্যাঁ অন্য কারো মাধ্যমে সেটা কিন্তু বলা যেতে পারে। এটা কিন্তু দোষের কিছু না, এটা রিঅ্যাক্টিভ বা ওইরকম কোনো ল্যাঙ্গুয়েজ বা অ্যাটিটিউড না। ওই ক্ষেত্রে প্রোঅ্যাক্টিভিটি মানে তাকে মাথা ঠান্ডা করে তার জন্য এটা রেসপন্সটা করা লাগবে, এটা হলো কথা। এক্স্যাক্টলি। আর যদি আমি বলি মানে ওইটাই আর কি, প্রোঅ্যাক্টিভ মানুষরা তাদের কন্ট্রোল ফিলিংটাকে কন্ট্রোল করে আর কি, এক কথা এটা। মানুষ বলে অনেক খারাপ কথা বলতে পারে কিন্তু সে মাথায় ওটা নেয় না, ফিলিংটা নেয় না আর কি। আচ্ছা, পরে নাম্বার 4 যদি বলি, দে ওন্ট অ্যালাউ দ্যাট। মানে সে আগে থেকেই মানে রিঅ্যাক্টিভ মানুষ এরকম চিন্তা করে যে সে তো আমাকে এটা করতে দিবে না। এটা সে চিন্তা করে না যে আমি তাকে কিভাবে করাইতে পারি কাজটা, সেটা চিন্তা না করে সে আমাকে এটা অ্যালাউ করবে না। এই যে সে যে রিঅ্যাক্টিভ না হয়ে যদি প্রোঅ্যাক্টিভ মানুষ হয়, তখন সে বলবে আই ক্যান ক্রিয়েট অ্যান ইফেক্টিভ প্রেজেন্টেশন। মানে আমি তাকে একটা ক্রিয়েটিভ বা ইফেক্টিভ একটা প্রেজেন্টেশনের মাধ্যমে আমি তার থেকে অ্যালাউ করে নিতে পারবো জিনিসটা। এটা বিভিন্ন সেক্টরে আমরা বলতে পারি, এটা কাজের জন্য হতে পারে, অফিসে হতে পারে, বা প্রেজেন্টেশন বলতে তো শুধু প্রেজেন্টেশন স্লাইডে দিয়ে করে না, মুখেও তো প্রেজেন্টেশন আছে, সেটা হতে পারে। যেমন আরো যদি রিঅ্যাক্টিভ ল্যাঙ্গুয়েজের কথা বলি, আই হ্যাভ টু ডু দ্যাট। রিঅ্যাক্টিভ মানুষরা এরকম বলে যে আমার এটা করতে হবে, এটা আমার মানে করা লাগবে, আমি বাধ্য, এরকম কিছু। আর প্রোঅ্যাক্টিভ মানুষ এইভাবে চিন্তা করে, আই উইল চুজ অ্যান অ্যাপ্রোপ্রিয়েট রেসপন্স। মানে আমার এই কাজটা করতে হবে, হ্যাঁ, মানে এটা মানে আমি এখানে আমি বাধ্য একটু না। আই হ্যাভ টু ডু দ্যাট যখন এই অ্যাটিটিউড থাকে, এটার ভিতরে নিজের লায়াবিলিটি থাকে না, মনে হচ্ছে সিচুয়েশন আমাকে কন্ট্রোল করতেছে, আমার করা ছাড়া কোনো উপায় নেই। আর আমি যদি বলি আমি অ্যাপ্রোপ্রিয়েট রেসপন্স, মানে এটা আমার করা, এটাই আমার করা দরকার, আই হ্যাভ ডিসাইডেড। ওই যে আমি বললাম না, এখানে ওই যে রোজার উদাহরণটা আবার আনা যায়, যে কি বলে, আমি যে ওই খুব তৃষ্ণা লাগছে, এখন পানি খাইতেই হবে, এটা অ্যাটিটিউড না, বরং তো আমি এটাকে অন্য কোন ওয়েতে এটা রেসপন্স করতে পারি, বা আমি যে পানি খাবো না, হ্যাঁ, এটা আমি ডিসাইড করছি, ঠিক আছে, আই উইল চুজ, মানে আমি এটা চয়েস করছি বা ডিসাইড করছি। হ্যাঁ, এখানে মূল মানে অ্যাটিটিউডটা ডিফারেন্স আর কি, অব্লিগেশন, এই অ্যাটিটিউড, রাইট। তারপর যদি বলি যে আই ক্যান্ট, মানে আমি পারি না, আমি পারবো না, এরকম একটা অ্যাটিটিউড নেয় রিঅ্যাক্টিভ মানুষরা। আর প্রোঅ্যাক্টিভ মানুষরা এইভাবে বলে যে আই চুজ, মানে আমি এটা চুজ করছি, মানে এটা আমার শেষ, আমি নিজে দেখবো, এটা হলো আমাদের কথা। আর এর মানে এটা না যে স্টাবনলি যদি আমরা একটা জিনিস প্রজেক্টে আগাই, ওটা যদি আমাদের আলটিমেটলি ফ্রুট বেয়ার না করে, অর্থাৎ এটা থেকে রেজাল্ট যদি আমরা ভালো না পাই, তাহলে ওটা স্টাক হয়ে থাকে আরেক ধরনের কি বলে রিঅ্যাক্টিভ একটা অ্যাটিটিউড বলা যেতে পারে। এটা আমাদের সিচুয়েশন বুঝতে হবে, ওই অনুযায়ী আমাদের মানে কি বলে ওটাকে ডিমোট, মানে মানে ওই জায়গা থেকে আমাদের সরেও আসতে হবে। সব ক্ষেত্রে স্টাবনলি লেগে থাকলেও হবে না। আবার রিঅ্যাক্টিভ ল্যাঙ্গুয়েজ এরকম হয়, আই মাস্ট, মানে আমি অবশ্যই এটা করব, মানে আমার এটা অবশ্যই করতে হবে, যাতে আমি যেন আমি বাধ্য, মানে বাধ্যতা স্বীকার করা তারা এই চিন্তা করে। আর প্রোঅ্যাক্টিভ ল্যাঙ্গুয়েজটা এরকম হয়, আই প্রেফার, মানে আমি এটা চুজ করছি বা আমি পছন্দ করি এটা করতে, আমি মাস্টের ভিতরে পড়ে যাই না, আমি প্রেফার করি এটা করতে। মানে এটার ভিতরে দেখেন ডিজায়ারটার কথা আমরা বলছিলাম প্রথম দিকে, নলেজের পরে ডিজায়ারটা অনেক জরুরি বিষয়। এখন যদি কেউ রিডিং হ্যাবিট তৈরি করতে চায়, অথবা রানিং হ্যাবিট বা যে কোনো একটা হ্যাবিট যদি তৈরি করতে চায়, সে যদি মাস্টের ভিতরে চিন্তায় থাকে যে আমার এটা অবশ্যই করতে হবে, সে যদি ওই ফিলিংটা না পায় যে এটা করার পরে আমার কি হবে, কোন ভালোটা হবে, সেইটা ফিলিংটা যদি সে না নিয়ে মাস্টের ভিতরে চিন্তা করে, তাহলে সে কিন্তু রিঅ্যাক্টিভ লুপের ভিতরে আটকে যাবে এবং সে এটাতে তার হ্যাবিট বিল্ড করতে পারবে না। যদি দেখা যায় যে সে এটা মানে ওইভাবে চিন্তা করে যে আই প্রেফার, এটা আমি পছন্দ করছি, যে অনেকগুলি আমার অপশন ছিল, এটা থেকে আমি চয়েস করলাম যে আমার পড়া অবশ্যই দরকার, আধা ঘন্টা বা 1 ঘন্টা হইলো আমার দিনে পড়তে হবে, তাহলে সে ওই ফিলিংটা নেয়। কেন পড়তে হবে সে তো জানেই আসছে আগে, তারপর তার ডিজায়ারটা প্রেফার দেওয়া হইতেছে, সে প্রেফার করে, নট মাস্ট। আর রিঅ্যাক্টিভ ল্যাঙ্গুয়েজ এরকম থাকে যে ইফ অনলি, শেষে যেটা বলা আছে ইফ অনলি, মানে আমি এটা করব যদি এটা হয় আর কি। হ্যাঁ, এটা আমরা অনেকে এক্সকিউজ দেই, এক্সকিউজের মতো, যদি সে আসে আমি যাব, মানে যদি সে এই কাজটা করে তাহলে আমি করব। হ্যাঁ, এরকম হয়। আর প্রোঅ্যাক্টিভ মানুষ এরকম বলে যে আই উইল, মানে আমি এটা করব, তার কোনো আলাদা কোনো মানুষ থাকে না, সে কারোর সাথে কম্পেয়ার করে না,
তার কম্প্যারিজনের সাবজেক্টটাই থাকে সে নিজে। এটাই হলো কথা। আচ্ছা, আর যদি কিছু অ্যাড করেন তাহলে বলতে পারেন। না মানে অলরেডি বলা হয়েছে। সো এই এখন কথা হচ্ছে আসলে এগুলো তো জাস্ট আমরা আমাদের চেষ্টা করছি যতটুকু বুঝছি, বাট আসলে যেই লেখক পুরো বইটা বা চ্যাপ্টার পড়লে মানুষের আন্ডারস্ট্যান্ডিং আরো ডিপ লেভেলে ক্লিয়ার হবে, যেটা হয়তো বা আমাদের আমরা তো অনেক কোটেশন নিয়ে আলোচনাও করি নাই। আমরা আমাদের স্লাইড থেকে আর কিছু আমাদের জানা থেকে বলছি। অ্যাজ এ হোল কোটেশন ছিল অনেক ভালো। বইটা আমি বলবো যে বইটা যারা এই হয়তোবা মানে হ্যাবিটটা চেঞ্জ করতে চায়, হ্যাঁ, তাদের বইটা পড়া উচিত বিশেষ করে, এবং সাপোজ প্রোঅ্যাক্টিভ হওয়া উচিত। আমরা আমাদের চাইতে বই পড়লে দেখা গেছে ওইটা আরো মিনিংফুল হবে, কারণ কনটেক্সটে গেলে জিনিসগুলো আরো মিনিংফুল হয়। আমরা হয়তো আমাদের নিজেরও ল্যাকিংস আছে, ওটা বুঝাইতে হয়তো পারিনি, বাট যারা যারা প্রোঅ্যাক্টিভ রিঅ্যাক্টিভ মানুষ থেকে যে প্রথম এই হ্যাবিট যেটা প্রোঅ্যাক্টিভ হওয়ার কথা, যে প্রোঅ্যাক্টিভ হতে চায়, সে এই চ্যাপ্টারটা পড়তে পারে। সো তখন তারা রিলেট করতে পারবে যে হোয়াই বিং প্রোঅ্যাক্টিভ ইজ মোর ইম্পর্টেন্ট। ঠিক আছে, এবং প্রোঅ্যাক্টিভের মানেটা কি, হ্যাঁ, ওই ফিলোসফিটা নিজের ভিতরে বিল্ড করার একটা প্রয়োজনীয়তা তৈরি হবে। সো ডেফিনেটলি সাজেস্ট করবো, লাইক ওকে, এটা হয়তো আলোচনা অনেকের ভালো লাগে শুনতে, এই জন্য আলোচনা করা, বাট আলটিমেট এসেন্সটা যদি কেউ পাইতে চায় ডেফিনেটলি বইটা পড়া। এটা there is no alternative to reading this book. মানে যদি আমরা বলি কোনো অল্টারনেটিভ নাই। আর এটা আমরা যদি একবারে আরেকটা জিনিস থেকে চিন্তা করা যে বিং প্রোঅ্যাক্টিভ দিয়ে কি বোঝাতে চায় রাইটার, এটা আমাদের মানে বাড়ি তৈরির জন্য যেমন ফাউন্ডেশন দরকার, ফাউন্ডেশন না হলে যেমন বাড়ি অনেক বড় বিল্ডিং তৈরি হয় না, তেমনি আমাদের বাকি হ্যাবিটগুলি তৈরি হবে না যদি আমরা না প্রোঅ্যাক্টিভ হই। আমরা প্রোঅ্যাক্টিভ না হলে আমাদের এই বাকি হ্যাবিটগুলিও তৈরি হবে না। এই কারণে আমাদের এটা বিল্ডিং এর ফাউন্ডেশনের মতো বিং প্রোঅ্যাক্টিভ। মেসেজ বলছো, হ্যাঁ, এটা তৈরি না হলে তো বাকি এটার উপরে দাঁড়াইয়া বাকি সবগুলা এটাই না করতে পারি, তাহলে বাকি হ্যাবিট গুলো তৈরি করা সম্ভব না। সো প্রথম কাজটাই শুরু করতে হবে প্রোঅ্যাক্টিভ হওয়ার, অ্যাটিটিউড ডেভেলপ করার মাধ্যমে। হ্যাঁ, আমাদের 1 ঘন্টার মতো হয়ে গেছে অলরেডি, এখন আমরা চাইলে শেষ করতে পারি। না, ইটস ওকে, মানে আমাদের মেসেজটা আমি যেটা দেওয়ার দিছি, তুমি লাস্ট মেসেজটা দিছো, সো উই ক্যান এন্ড হিয়ার নাও। হ্যাঁ, উই ক্যান ফিনিশ, উই ক্যান এন্ড, এন্ড ওকে, ধন্যবাদ। হোপফুলি, হ্যাঁ, আপনাকেও ধন্যবাদ। আপনি ডেনমার্ক থেকে, আমার সাথে আমি বাংলাদেশে আছি। একসাথে আমরা ইন্টারনেটের কল্যাণে, প্রযুক্তির কল্যাণে আমরা এখন আলোচনাটা করতে পারলাম, এবং এটা ভিডিও করা হইলো, এবং আশা করি যারা আপনারা দেখবেন তারা উপকৃত হবেন। আশা করি বইটা পড়ে আরো আপনাদের ডেভেলপমেন্টের জন্য আপনারা নিজেদেরকে এগিয়ে নিয়ে যাবেন। আমরা নেক্সট এপিসোড করবো ইনশাল্লাহ সামনেই, তখন ইনশাল্লাহ আপনাদের সাথে আবার দেখা হবে। তাহলে ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।